I'm making you the host, okay? Okay, sir. Okay, good. আচ্ছা, কে কে দেখেছো ভিডিওগুলো? Sir, actually I thought যে ফ্রাইডেতে ক্লাস এই কারণে স্যার ভিডিওটা ভিডিওটা 15 মিনিটস ভিডিও। আমি স্যার তোমাদের আমি ভেবেছি স্যার 1.3 আমি আজকে 1.3 না Yes, sir, 1.3 same. I was conference free today. Okay, no problem. 1.3 it is nothing about the power, okay? স্যার 1.3 দেখেছিলাম। পুরো সিম্পল, হ্যাঁ, পাওয়ারটা কিভাবে ফাংশন করে সোসাইটিতে ওটা তো আমরা ফার্স্ট ক্লাসে একটু আলাপ করেছি। ওকে okay, so it is not something critical or tricky issue. Today we'll discuss about the state of nature. That means তোমার হচ্ছে justification of the state, why we built a state, কেমন কেন state, okay? এটা হচ্ছে this is our class discussion. Anyone who have watched the video, any question, any queries or anything else? Oh my god, এটা কে? Ikra, why you have Ikra? Yes please. Yes please. দেখেছো কেউ ভিডিও? মাশায়েক, can you start? State of nature. Sir, I made the same mistake. I watched 1.3. Oh my god, তোমরা কেউই দেখো নাই? আজকে না আমরা উইক 2 তে চলে গেছি। Sir, we thought sir 1.3 হবে কারণ Oh my god, 1.3 বলে তো কিছুই নেই রে ভাই। এটা তো আমি তো অলরেডি ফার্স্ট ক্লাসে আলাপই করেছিলাম 1.3 নিয়ে। I thought we were going serial wise. I think everybody thought the same. No, 1.3 তো আমি তো তোমাদেরকে বলেছি it is something হচ্ছে যে additional, হ্যাঁ, এটা it is not the part, হ্যাঁ, সেটা হচ্ছে just related what is power, how it works, how it function in the society, okay, that's it. It is not a tricky one. আমরা তো উইক সেকেন্ডে চলে এসেছি, okay? Oh my god, okay, no problem. So তোমরা হচ্ছে can you open the sheet please? So হচ্ছে ইয়াটা আছে, can you just open please? তোমাদের এই যে গুগল ড্রাইভে আছে this one. Do you can you see this one? Paul 101 দেখা যাচ্ছে? কি দেখা যাচ্ছে তোমাদের স্ক্রিনে? একটা page, Paul 101 2.1 into a Word, Microsoft Word document. ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে ভুল দেওয়া আছে। ওকে, তোমরা এটা দেখছো? জি স্যার। পাওয়ারপয়েন্টে দেখা যাচ্ছে? Yes, sir, PowerPoint slide. Yes, slides. আচ্ছা, there are problems with the state. স্টেট নিয়ে কিন্তু অসংখ্য প্রবলেম আছে, such as তোমার হচ্ছে স্টেট অনেক ধরনের প্রবলেম তৈরি করে। কি কি ধরনের প্রবলেম তৈরি করেছে তুমি দেখো, স্টেট মেড ট্রেজারিজ, হ্যাঁ, তোমার হচ্ছে in 1933 near about 6 to 7 million people died in Russia and Ukraine. You are aware of it, হ্যাঁ? তোমরা বাংলা দুর্ভিক্ষের কথা জানো? বেঙ্গল ফ্যামিন in 1943. Have you noticed this one? 1943 সালে কেন বাংলায় একটা দুর্ভিক্ষ হয়েছিল? স্যার ম্যান মেড না? হ্যাঁ, এটা কিভাবে কেন হয়েছিল, কি হয়েছিল? অতিরিক্ত ট্যাক্সেশন, হ্যাঁ, ট্যাক্সেশন স্যার। it is about taxation or That's anything? correct. No. World War II এর আর্মি এন্ড সোলজারদের জন্য ওদেরকে প্রোভাইড feed করতে করা। এক্সট্রা অ্যামাউন্ট অফ ফুড হচ্ছে বেঙ্গল থেকে এক্সট্রাক্ট করে নিয়ে যাওয়া হতো, এইজন্য এই সাইডে আর কি কম পড়েছিল। ব্রিটিশরা এক্সপোর্ট করে নিয়ে যেত, মানে ইউরোপিয়ানরা শুধু পিরিয়ড। ওকে, আর কার কোনো ইস্যু? আর প্রাইস মানে অনেক বেশি করে দিয়েছিল, মানে হ্যাঁ, সহজে প্রাইসটা অনেক বেশি করে দিয়েছিল। কেন হয়েছিল? ফ্যামিনটা কেন হয়েছিল? স্যার এটা হচ্ছে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে জড়িত আর কি। তো যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যাতে হচ্ছে খাদ্যশস্যগুলা জাপানদের হাতে ধরা না পড়ে, দ্যাটস ওয়াই তারা এগুলোকে ট্রান্সফার করে দিয়েছিল। এবং এই সময় হচ্ছে স্যার যত ধরনের জাহাজ ছিল যেগুলো হচ্ছে খাদ্যদ্রব্য ট্রান্সফার করে সেগুলোকে ধ্বংস করে দিয়েছিল যাতে করে এগুলো জাপানিজদের হাতে ধরা না পড়ে। সো ওই কারণে দেখা গেছে যে আমাদের কারেক্ট পার্টলি। ইস্যুটা হচ্ছে খেয়াল করো তখন, সেটা হচ্ছে আই ডোন্ট নো যে হুইদার ইউ আর আওয়ার উইথ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, তোমার হচ্ছে ইভেন্টস। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কিন্তু আমাদের এখানে ইট রিয়েলি টাচড আস, হ্যাঁ। তোমরা কেউ দ্য মানে ব্রিজ অন দ্য রিভার কোয়াই দেখেছো কেউ মুভিটা? দ্য ব্রিজ অন দ্য রিভার কোয়াই দেখো নাই? কি বলো?
এটা কিন্তু দেখেছো তোমরা হয়তো স্যার এটা মনে হয় 1950s এর সময়ের একটা মুভি স্যার, একটা মুভি আমি নামটা শুনেছি বাট দেখা হয়নি। তোমরা অনেকে দেখেছো বাট ইউ হ্যাভ ফরগটেন, বাট ইউ আর নট মানে অ্যাওয়ার অফ ইট। হ্যাঁ দেখেছো এটা। এটা হচ্ছে এরকম যে তোমার হচ্ছে বার্মিজরা তোমার সরি জাপানিজরা পুরো বার্মাটাকে তখন দে হ্যাভ অলরেডি এনক্রচ করার পরে বার্মাটা ছিল মোস্টলি তোমার এট দ্যাট মোমেন্ট এটা ছিল প্লাডেড উইথ জঙ্গল। হ্যাঁ দেন দে ট্রাই টু কানেক্ট তোমার হচ্ছে মানে এই যে কানেক্ট থাইল্যান্ড উইথ বার্মা। সো এই জন্য তারা বিশাল একটা হচ্ছে রেল লাইন তৈরি করেছে। তখন তাদের হিউজ ক্যাপটিভ ছিল, যুদ্ধবন্দী ছিল, বিশেষ করে ব্রিটিশ সোলজার্স। হ্যাঁ এবং আমাদের এখানকার সোলজার্সরা ছিল। দেখেছো কিনা তোমার মুভিটা? একজন ইংলিশ তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারকে দিয়ে পুরো রোডটাকে তারা তৈরি করেছে, এবং যেদিন তারা হচ্ছে এটাকে উদ্বোধন করবে when they have inaugurated the bridge, at that moment সেই ব্রিটিশ তোমার ইঞ্জিনিয়ার কিভাবে কি করেছে, নদীর মধ্যে ওই ব্রিজটাতে একটা টাইম বম্বিং করেছে, এবং ট্রেন যখন ফার্স্ট ট্রেনটা আসছিল বম্বিং করে পুরো ট্রেনটা ধ্বংস করে দিয়েছে। দেখো নাই তোমরা? আচ্ছা তোমরা তাহলে, আমরা ছোটবেলায় এগুলো কি বল, আমরা দ্য ব্রিজ অন দ্য রিভার কোয়, হ্যাঁ এটা একটু দেখে নিও। হ্যাঁ আর হচ্ছে আমাদের এখানে তোমার 1959 নিয়ে 53 নিয়ে একটা ইন্টারেস্টিং মুভি আছে, মানে অশনি সংকেত। দেখেছো তোমরা কেউ অশনি সংকেত? জি সত্যজিৎ স্যার, রায়। দেখেছি স্যার। আচ্ছা অশনি সংকেতে তোমরা দেখো না ববিতার চরিত্রটা দেখেছো? হ্যাভ ইউ ওয়াচড? জি স্যার। আচ্ছা আমি তোমাদেরকে একটু এখানে একটু ইয়াটা লিংকটা দিই। আচ্ছা সেটা হচ্ছে আমাদের এখানকার, যদি আমি ইফ আই মানে গো থ্রু, সেটা হচ্ছে তোমার সে সময় তখন জাপানিজরা সিঙ্গাপুর থেকে শুরু করে যতগুলো হচ্ছে বার্মিজ ডাচ কলোনি ছিল দে হ্যাভ অলরেডি এনক্রচড। হ্যাঁ এনক্রচমেন্ট গুলা করতে করতে তারা বার্মা পর্যন্ত চলে এসেছিল। বার্মার বর্ডারের পরেই কিন্তু ছিল বেঙ্গল বর্ডার। সো এট দ্যাট মোমেন্ট ব্রিটিশ ওয়ার ওরিয়েট, তারা ভয় পাচ্ছিল যদি জাপানিজরা মায়ানমার ক্রস করে তারা যদি বাংলায় আসে, তাই না, মানে তারা খুবই ভয় পাচ্ছিল। এই জন্য তারা কি করেছে, এট দ্যাট মোমেন্ট আমাদের এখানকার মানে মোডস অফ কমিউনিকেশনটা ছিল মোস্টলি তোমার হচ্ছে এটা তোমার হচ্ছে এটাকে কি বলবো, শিপ বোটস অর সামথিং লাইক দিস। নৌপথটাই ছিল বেস্ট। হ্যাঁ তোমরা তো জানো, আমি জানি না তোমরা বাংলাদেশ সম্পর্কে তোমাদের দাদাদের বাবাদের সঙ্গে গল্প করলে তোমরা শুনবা, আজকে থেকে 30 বছর আগেও ঢাকা থেকে গোপালগঞ্জ যেতে নিয়ার অ্যাবাউট 1 ডে, একদিন লাগতো মোস্টলি। হ্যাঁ তোমার নারায়ণগঞ্জ থেকে স্টিমার দিয়ে ট্রলার দিয়ে, হ্যাঁ আমরা যেরকম এখন সড়ক পথে উই ক্যান ইজিলি মুভ, ইট ওয়াজ নট মানে নট কনভিনিয়েন্ট লাইক দ্যাট। হ্যাঁ ইট রিয়েলি টাফ। তখন সবাই ওই পথগুলোতে হচ্ছে তোমার মুভ করতো, তো রিয়েলি টাফ। এই সময়টা ছিল মোস্টলি সবাই জলযান দিয়ে তারা মুভ করতো। তো ব্রিটিশরা যখন ভয় পাচ্ছিল যে জাপানিজরা দে মে উড ইনক্রচ দ্য বেঙ্গল, তখন তারা পোড়ামাটি নীতি, আই ডোন্ট নো যে তোমরা এই নীতিটার সঙ্গে ইনডিসক্রিমিনেটরি যে পলিসি যেটা এই নীতিটা নিয়েছে, এবং ইট ওয়াজ সামথিং লাইক দ্যাট যে এই নীতিটা হচ্ছে এরকম যে তারা কি করেছে তোমার হচ্ছে যত ধরনের এখানকার যানবাহন ছিল সবগুলাকে দে হ্যাভ ডেস্ট্রয়েড। হ্যাঁ একদম সবগুলোকে তারা ডেস্ট্রয় করে দিয়েছে। সো ডেস্ট্রয় করে দেওয়ার ফলে আমাদের এখানে শস্য উৎপাদন হতো, মানে হতো না যে তা না, আমাদের এখানে কিন্তু শস্য উৎপাদন হতো, বুঝছো? শস্য আমাদের এখানে হিউজ এনাফ রিসোর্সেস ছিল। কিন্তু তোমার হচ্ছে যে প্রবলেমটা হচ্ছে তোমার এই এই যে এগুলো হচ্ছে তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় যে যানবাহন করবে এটার কোনো মোডস ছিল না, এটা মোস্টলি ডেস্ট্রয়েড হয়ে গেছে ফার্স্ট। আর আমাদের এখানে চাল বিশেষ মানে এ লার্জ চাঙ্ক অফ তোমার হচ্ছে রাইস রিলেটেড রিসোর্সেস তোমার হচ্ছে এগুলো ইয়া থেকে আসতো, এটার নাম কি মায়ানমার থেকে আসতো। এবং সবগুলো যখন চেইনটা, এই যে সাপ্লাই চেইনটা যখন এটা হচ্ছে মানে এটা ইন্টারাপ্টেড হয়েছে, এই ইন্টারাপশনের মধ্য দিয়ে হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড সেটা হচ্ছে তোমার যে এটাকে কি বলবো যে আমাদের এখানকার এক ধরনের ক্রাইসিস তৈরি হয়েছে। এবং এটা এত ভয়ঙ্কর ক্রাইসিস ছিল, আমি জানি না তোমরা আবুল মনসুর আহমদের নাম শুনেছো কিনা। শুনেছো আবুল মনসুর আহমদের নাম শুনেছো কেউ? হ্যাভ ইউ হার্ড আবুল মনসুর আহমেদ? ছোটবেলায় তোমরা আবুল মনসুর No, আহমদ sir. বই টই পড়ো নাই? No, sir, sadly, no. আচ্ছা আমরা ছোটবেলা আবুল মনসুর আহমদকে আমি পরিচয় করিয়ে দিই। তোমরা এখন ডেইলি স্টার একটা পত্রিকা দেখো না, মাহফুজা নাম খান হচ্ছে এটার এডিটর, তার বাবা হচ্ছে Yes. আবুল মনসুর আহমদ। তার একটা Oh. ইন্টারেস্টিং বই আছে 50 years of politics as I saw it। হ্যাঁ আমার দেখা রাজনীতির 50 বছর।
ওয়ান অফ দ্য বেস্ট বুক বাংলাদেশের পলিটিক্স এর উপর আমার পড়া বাংলা সাহিত্যে ওয়ান অফ দ্য বেস্ট বুক। হ্যাঁ, তোমরা একটু পড়ে নিও তোমাদের অফ টাইমে, নট নাও, তোমাদের যখন অফ টাইম থাকবে, জাস্ট ফর প্লেজার, নাথিং এলস। হ্যাঁ, and to be acquainted with the Bangladeshi political culture. তার আরো ইন্টারেস্টিং কিছু বই আছে, যেমন হচ্ছে তার কিছু বই আছে বাংলাদেশের কালচার, এটা খুব ইন্টারেস্টিং একটা বই। আত্মকথা আছে। তো উনি আবার কিছু তোমার হচ্ছে কমিক টাইপেরও তোমার হচ্ছে বই লিখেছেন। হ্যাঁ, ফুড কনফারেন্স নামে আমরা ছোটবেলায় একদম, আমি যখন ক্লাস 7 বা 8 এ পড়েছি আমার মনে আছে। ফুড গিলবার্টের সফরনামাও কি ওনার লেখা? কোনটা? গালিভারের সফরনামা, ইয়েস, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, গালিভারের। হ্যাঁ, আমি নাম তার ফুড কনফারেন্স নামে খুবই ইন্টারেস্টিং একটা বই আছে, আমরা ছোটবেলায় পড়েছি, আমি ক্লাস 8 বা 9 অনেক আগে। আমরা তো তখন রাতের বেলা ঘুমানোর আগে, তখন তো ফেসবুক ছিল না, এই টাইপের বইগুলো পড়তাম আর কি। যাই হোক, আমার একটা ফোনে খুব বারবার ডিস্টার্ব করছে, আমার ইন্টারনেটও ঝামেলা করছে। হাবিব, আমি রুমে ক্লাসে, ওকে, থ্যাংক ইউ। সরি, ওটা খুব বারবার ডিস্টার্ব করছিল, ডিস্ট্রাক্ট করছিল। আচ্ছা, আমার মোবাইলটা হচ্ছে ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড, তো মোবাইলের ইন্টারনেট, ওই জন্য একটু ডিস্ট্রাক্ট করছিল, সরি। আচ্ছা, এখন যে জায়গাটা হচ্ছে, উনি তখন উনার আত্মজীবনীতে আমি দেখেছি এরকম, উনি বলছেন যে তিনি কেলকাটাতে বাংলা থেকে প্রচুর মানুষ যেত, তিনি দেখছেন যে মানুষগুলো অভুক্ত হয়ে একদম শুকনো কাঠ হয়ে গেছে। কলকাতার তখন আমাদের মানে রাজধানী ছিল এটা, ইট ওয়াজ তোমার হচ্ছে কলকাতা। সো কলকাতার রাস্তায় মানুষ হাঁটতেছে, তিনি বলতেছে যে আমি মানুষগুলোকে টাচ করতে গিয়ে যে তাদেরকে আমি বাসায় নিয়ে একটু খাওয়াবো বা একটু নিয়ে যাব, বাসার মধ্যে নিয়ে যাওয়ার পথে মানে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা মরে যাচ্ছে। মানে রাস্তার মধ্যে মানুষ মৃত্যুর এক ধরনের ঢল নেমেছিল। তোমরা ওই যে বললাম না অশনি সংকেত মুভিটা দেখো, হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড তোমার হচ্ছে হ্যাঁ তোমার এই যে গ্রাম এলাকাগুলোতে। আরো সবচেয়ে ওর্স কেস গুলো হচ্ছে যেরকম যে প্রায় 30 লক্ষ, তোমরা এর বাইরে জয়নুল আবেদিনের তোমরা এট দ্যাট মোমেন্ট তার একটা রিনোন ওই সময় একটা ফটোগ্রাফি ছিল, তোমরা এই যে নাম শুনেছো না, ম্যাডোনা 43, যে একটা তোমরা দেখছো না ছোটবেলা একটা ডাস্টবিন থেকে কাক মানুষ একসঙ্গে খাচ্ছে। সো দ্যাট ওয়াজ দ্য ওর্স এক্সাম্পল, এবং এট দ্যাট মোমেন্ট এই সবগুলো ঘটেছে, ইট ওয়াজ সামথিং ফর দ্য মিসম্যানেজমেন্ট অ্যান্ড দ্য গভর্নমেন্ট পলিসি। বাংলার ইতিহাসে কখনো এত বেশি মানুষ মারা যায় নাই যে তোমার গত শতাব্দীতে। ওয়ান অফ দ্য ওর্স তোমার হচ্ছে তোমার ইয়েটা ছিল 1943-তে, হিউজ মানে রুরাল এলাকার মানুষগুলো মারা গেছে, অনেকে স্টারভেশনে ভুগেছে। এটা তাদের কয়েকটা জেনারেশনে কিন্তু স্টিল এটাকে ক্যারি অন করছে, তাই না? যারা স্টারভেশনে ভুগেছে এটা তো জানো, এটা জেনেটিক্যালি এটা ট্রান্সফার, তাই না? সো এই যে আমাদের এই জিনিসগুলো ঘটেছে, এই জিনিসটা ঘটেছে, ইট ইজ নাথিং বাট দ্য ব্রিটিশ পলিসি, গভর্নমেন্টের কারণেই কিন্তু এই ধরনের স্টারভেশনটা ঘটাচ্ছে। একই রকম ভাবে তুমি দারফুর সংকট বলো, চায়নাতে যে তোমার ইয়াগুলো হয়েছে, এগুলো নিয়ে কিন্তু আমি অসংখ্য এই যে এদেরকে আমি পড়িয়েছি অলরেডি মাশায়েখদেরকে লাস্ট সেমিস্টারে, এই যে জেনোসাইড, স্টেট ওয়ার, হ্যাঁ এগুলো নিয়ে মাহমুদ মামদা ইন্টারেস্টিং লেখাগুলো পড়িয়েছিলাম। সো যে জিনিসগুলো ঘটেছে, হিউজ তোমার হচ্ছে আনসার্টিনিটি, তোমার প্রবলেম, তোমার হচ্ছে এটার নাম কি, এই যে এটার নাম কি, জেনোসাইড, ম্যাস কিলিং, সবগুলো ঘটেছে তোমার ইন দ্য হ্যান্ডস অফ দ্য স্টেট, রাষ্ট্রের মধ্য দিয়ে। সো রাষ্ট্র মানে স্টেটমেন্ট স্ট্র্যাটেজিজ আছে, কিন্তু ডেসপাইট অল দিস থিংস, হোয়াই ডু উই নিড দ্য স্টেট? মানে স্টেট এই যে আমরা দেখছি মানুষ মেরে ফেলতেছে, থিঙ্ক অ্যাবাউট 1971 যুদ্ধের সময় দ্য ফ্লাইট অফ দ্য বাংলাদেশি পিপল, তাই না? তোমাদের তাই না, এগুলো তো তোমরা সবসময় দেখো। তো আমরা দেখেছি না এই যে কি ধরনের। সো ডেসপাইট অল দিস ডিসক্রিপেন্সিস, তোমার হচ্ছে নাস্টি এক্সপেরিয়েন্সেস, হোয়াই ডু উই নিড স্টেট? কেন আমরা রাষ্ট্র গঠন করছি, কেন আমরা উইদিন দ্য স্টেট, আমরা কেন রাষ্ট্রের মধ্যে আছি? আজকের ক্লাসটা হচ্ছে মোস্টলি সে বিষয়টা নিয়ে। ওকে, আমরা হচ্ছে আজকে হচ্ছে মোস্টলি থিওরিটিক্যাল, দিস উইক মোস্টলি থিওরিটিক্যাল, উইল ডিসকাস 4 কি ফিগার্স। আমি জানি না তোমরা হচ্ছে তোমাদের নিজেদের এটা দেখা উচিত ছিল, আমি অ্যাপোলজি, আমি তোমাদেরকে জিনিসটা ব্যাখ্যা করতে পারিনি। আমরা হচ্ছে তোমার হচ্ছে এটার নাম কি, এই যে এটার নাম কি, থিঙ্কার্স, যারা স্টেট জিনিসটাকে ডিফেন্ড করে লেখালেখি করেছিলেন যে স্টেট কেন দরকার। 4 জন হচ্ছে ইবনে খালদুন, আই ডোন্ট নো হুইদার ইউ আর অ্যাওয়ার উইথ ইবনে খালদুন। অ্যানাদার ওয়ান ইজ তোমার হচ্ছে হবস, আমি জানি না তোমরা হবসের নাম শুনেছো কিনা, থমাস হবস। দেন হচ্ছে আমরা আলাপ করব হচ্ছে এটার নাম হচ্ছে জন লক, আর একটা হচ্ছে রুশো। এই 4 জন তারা হচ্ছে মোস্টলি স্টেটকে ডিফারেন্ট ওয়েতে, তাদের নিজেদের মধ্যে কিন্তু তোমার হচ্ছে ইয়া ছিল, এটার নাম কি, এটাকে কি বলবো,
এই যে আইডিয়ার মধ্যে তো তাদের মধ্যে ডিফারেন্স ছিল, বাট কিছু কমন জায়গা ছিল যে কেন স্টেট দরকার। ওকে, সো ওকে, হোয়াই স্টেট রিকোয়ার? তোমাদের কোনো বক্তব্য আছে কেন রাষ্ট্র দরকার? থিঙ্ক অ্যাবাউট, উই আর লিভিং উইদাউট স্টেট, হোয়াট উইল হ্যাপেন টু আস? প্রতীতি, হোয়াট উইল হ্যাপেন টু আস? থ্যাংক ইউ প্রতীতি, আজকে আমি তোমার রিভিউটা পেলাম, পড়লামও। আজকে আমি মানে টায়ার্ড হয়ে সারাদিন একদম ঘুমাচ্ছি। আজকে এই যে একটু সন্ধ্যার পরে আবার হচ্ছে একজনের ইন্টারভিউ, হিউম্যান রাইটস ওয়াচের, হ্যাঁ, জাজের ইন্টারভিউ, তারপর ড্রাগ ডিলারের ইন্টারভিউ, তোমার হচ্ছে ক্রস ফায়ারে যারা মারা গেছে তাদের ইন্টারভিউ আমি নিতে নিতে মানে মানে আমি অবাক হয়ে গেছি আর কি। এই জায়গাটা একটু ডিফারেন্ট, হ্যাঁ। এবং অসংখ্য লে পিপল আছে যারা হচ্ছে হোল চক্রের মধ্য দিয়ে তারা ভিকটিম, হ্যাঁ, এখানে অসংখ্য ইস্যু আছে। ওকে, ইয়েস প্লিজ প্রতীতি, ক্যান ইউ জাস্ট এক্সপ্লেইন হোয়াই স্টেট, কেন স্টেট দরকার আমাদের? আপনি আগে পর্যন্ত বলেছেন যে স্টেট না থাকলে উই নো লঙ্গার বিলং টু আ পলিটিক্যাল কমিউনিটি। আচ্ছা, তোমার সাউন্ড সিস্টেমটা একটু প্রবলেম করছে প্রতীতি। সাউন্ড সিস্টেমটা, ক্যান ইউ ফিক্স ইউর সাউন্ড সিস্টেম প্লিজ? হ্যাঁ বলো বলো। স্যার বলছিলাম যে we no longer belong to a political community, so we will not have any more rights. আচ্ছা, গুড, তুমি হচ্ছে রাইটস এর জায়গা থেকে। আচ্ছা, এনিওয়ান এলস? আর কে কে আছো পার্টিসিপেন্টস? আনিকা, আনিকা তো কথাই বলে না, আমি তো আনিকাকে কখনো দেখিই নাই। আনিকা, ভাবনা? Yes, sir. ইয়েস প্লিজ। হ্যাঁ Sir, why do we need state? এটা বলবো? হ্যাঁ, থিংক অ্যাবাউট, ইউ আর লিভিং উইদাউট এ স্টেট, হোয়াট উইল হ্যাপেন টু আস? Sir, state of course needed because state না থাকলে যে ল এনফোর্সমেন্ট গুলো হবে সেগুলো তো স্যার হবে না ঠিকঠাক ভাবে। দেন হচ্ছে স্যার হচ্ছে লোকেশন বা বাউন্ডারি। সরি একটু থামাচ্ছি, জি স্যার। রাষ্ট্র একটা আইনি বিষয়, আইনের জন্য স্যার নট কমপ্লিটলি, কিন্তু স্যার ল তো অফ কোর্স ভাই state তুমি লয়ের যদি না স্টুডেন্ট, থাকে- ওই জন্য ল ছাড়া স্টেটকে কল্পনা করতে পারো না। স্যার না, আমি বলতেছি আরো বলবো হ্যাঁ। স্যার। তারপর হচ্ছে স্যার যে হ্যাঁ। বিভিন্ন জবস ডিস্ট্রিবিউশন, তারপর হচ্ছে যে বিভিন্ন লোকেশন বা বাউন্ডারি যেগুলো আছে সেগুলো কিভাবে প্রোটেকশনের জন্য স্যার এগুলো তো স্টেটই নির্ধারণ করে। স্টেট Okay. যদি না থাকে তাহলে এগুলো তো ঠিকঠাক ভাবে ডিস্ট্রিবিউশন করা হবে না। সো ওকে অ্যাজ এ রেজাল্ট দেখা যাবে সবকিছু একটা ইনডিসিপ্লিনের মধ্যে চলে যাবে। ওকে, সো হচ্ছে তুমি হচ্ছে ইট ইজ সামথিং টু ডিসিপ্লিন এন্ড টু তোমার হচ্ছে এটার নাম কি এনফোর্স ল এন্ড অর্ডার, তাই না? এই জন্যই তুমি বলছো যে উই নিড স্টেট। ওকে ইয়েস স্যার। ওকে, নসীন ওর নাম কি? নসীন তারান্নুম, নওশিন তারান্নুম, সরি আই কান্ট। তোমার নামটা কি? Sir, it's Nushin Tarannum. ওকে, থ্যাংক ইউ, সরি, অ্যাপোলজি ফর। আচ্ছা, ক্যান ইউ জাস্ট No, it's okay, sir. হ্যাঁ বলো। Sir, state, we need state for security purpose. গুড, For ওকে, security to Yes, sir. state. Okay, security from what? security as in যেমন আমি যদি স্টেটলেস থাকি তাহলে আর আমার মানে আমার যেহেতু কোনো আইডেন্টিটি থাকবে না, তখন আমার যেরকম মানে রোহিঙ্গাদের যেরকম অবস্থা, মানে ওদের সিকিউরিটির উপর কোয়েশ্চেন উঠতেছে যে ওরা অ্যাকচুয়ালি এখন সেফ আছে নাকি, ওরা অনেকে অনেক রকমের প্রবলেমস ফেস করতেছে। তো যদি আমার যদি স্টেট না থাকে ওগুলাও ওকে আমাকে ওরকম প্রবলেমস ফেস করতে হবে। সো স্টেট ইজ ইম্পর্টেন্ট আচ্ছা, ফর তুমি মোস্টলি রাইটস security. বেসের দিকে চলে যাচ্ছ। রাইটস বেসড হচ্ছে স্টেটের আলাপগুলা হচ্ছে এটা একটা হিস্ট্রিক্যাল একটা ডিবেটেড জায়গা। ইয়েস, আমরা এখন অনেক বেশি রাইটস বেসড হচ্ছে স্টেট নিয়ে আলাপ করি। এই ফেনোমেনাটা কিন্তু 200 অর 3 মানে ফ্রেঞ্চ রেভলিউশনের আগে সে অর্থে ছিল, ডিফারেন্ট ওয়েতে ছিল, বাট সে অর্থে ছিল না। সে সময়কার সময় মানুষরা কিভাবে স্টেটকে ডিফেন্স করেছে, ইন ডিফেন্স অফ দ্য স্টেট। যেমন থিঙ্ক অ্যাবাউট, আমরা প্রথমে চলে যাই হচ্ছে এটার নাম হচ্ছে ইবনে খালদুন। নাম শুনেছো ইবনে খালদুন? হু ইজ ইবনে খালদুন? নাম শুনেছো হু ইজ ইবনে খালদুন? তোমরা কেউ নাম শুনেছো ইবনে খালদুন? No, sir. এনিওয়ান, কেউই নাম শুনো নাই? নো স্যার। আচ্ছা, ইবনে খালদুন হচ্ছেন একজন রিনোন সোশিওলজিস্ট। তার জন্ম হচ্ছে মোস্টলি হচ্ছে টিউনিশিয়াতে, এবং তিনি হচ্ছেন 14th সেঞ্চুরির একজন রিনোন পলিটিক্যাল সায়েন্টিস্ট, ফিলসফার,
সোশিওলজিস্ট যা যা অনেকগুলো ইস্যু, তার একটা ইন্টারেস্টিং বই আছে কিতাবুল এভার। কিতাবুল এভার কিন্তু 23 খণ্ডের একটা বই। এই বইয়ের তোমার হচ্ছে এটার নাম কি, ফার্স্ট খণ্ডটাকে বলে ইন্ট্রোডাকশন, আর আরবিকে এটাকে বলে ইন্ট্রোডাকশনের আরবি হচ্ছে মুকাদ্দিমা। হ্যাঁ, মুকাদ্দিমাটাও হচ্ছে তোমার মানে 3টা খণ্ডের একটা বই। তোমাদেরকে অলরেডি মুকাদ্দিমাটা পড়তে দেওয়া হয়েছে, হয়েছে না? তোমাদেরকে মুকাদ্দিমার একটা পার্ট পড়তে দেওয়া হয়েছে না? প্রিপারেটরি ডিসকাশনটা পড়েছো কেউ? তোমরা তো লেকচারই দেখো না, এটা পড়ে নিবা আজকে। হ্যাঁ মাশায়েক, ওকে ক্লিয়ার? স্যার, করে দেন। আচ্ছা, এখন আসো, উনি তো সে সময় যখন ছিলেন, তোমরা আমি জানি না তোমরা আরব, উনি হচ্ছে মূলত আরাবিয়ান তোমার হচ্ছে পেনিনসুলা মানে ওই আরবের জায়গাটাতেই ছিলেন। এবং তোমরা জানো যে আরবের যে শাসন ক্ষমতাটা ছিল মোস্টলি একসময় প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, এরপরে 4 খলিফার শাসন ছিল, এরপরে হ্যাঁ তোমার হচ্ছে আব্বাসীয়দের শাসন ছিল, উমাইয়াদের শাসন ছিল, তাই না? এবং এর মধ্যে আরো অসংখ্য ছোট ছোট নানান তোমার হচ্ছে এটার নাম কি মামলুক বংশ, ফাতে, অসংখ্য ছোট ছোট কিছু তোমার হচ্ছে ইয়া ছিল, স্টেট ছিল। তিনি হচ্ছে ফার্স্ট কোন একজন ফিলোসফার আর সোশিওলজিস্ট, তিনি এই যে তোমার একাডেমিক জায়গা থেকে ইন্টারভেন করেছেন যে কিভাবে একজন শাসক ক্ষমতায় থাকে, কখন একটা রাজবংশের পতন ঘটে, কিভাবে একটা সাম্রাজ্য তৈরি হয়, তাই না? এই জিনিসটাই হচ্ছে কিতাবুল এভার, যে একটা এই তোমার হচ্ছে যে কি কেন মানে তিনি আলাপ করছেন যে কোন একটা ডাইনেস্টি কিভাবে এটা টিকে, হ্যাঁ, আবার এটা কিভাবে আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। খুব ইন্টারেস্টিং বই, আমি তোমাদেরকে আরো কিছু আর্টিকেল দিব ওনাদেরকে নিয়ে, তোমরা দেখে নেবা। আমাদের আজকে ডিটেল সময় নেই, ওই জন্য উই নিড টু কনসাইজ। তো সেখানে তিনি হচ্ছে একটা ইন্টারেস্টিং ইস্যু হচ্ছে যে তিনি সেখানে এই তোমার হচ্ছে তিনি ফার্স্ট আর্গু করেছেন তার বইয়ের মুকাদ্দামাতেই যে হিউম্যান সার্ভাইভাল ডিপেন্ডস অন মিউচুয়াল কোঅপারেশন, আমরা বেঁচে থাকি থ্রু মিউচুয়াল কোঅপারেশন, and humans need to cooperate with each other in order to gather food and defend themselves from predators. Okay, মুকাদ্দমা থেকে এটা কেউ পড়তে পারবা? It is absolutely, Mashaik, can you just read out this one? It is absolutely, read out please. It is absolutely necessary for man to have the cooperation of his fellow men. As long as there is no such cooperation, he cannot obtain any food or nourishment, and life cannot materialize for him, because God fashioned him so that he must have food if he is to live. Nor lacking weapons can he defend himself. Thus, he falls prey to animals and dies much before his time. Under such circumstances, the human species would vanish. When, however, mutual cooperation exists, man obtains food for his nourishment and weapons for his defense. Consequently, social organization is necessary to the human species. বুঝছো জিনিসটা? সো হচ্ছে এটার নাম কি, তো তোমার হচ্ছে ওনার যে আর্গুমেন্টটা ছিল যে একটা সোসাইটিতে কি ওয়ান্স পিপল স্টার্ট লিভিং ইন কমিউনিটিস দে উড অলসো নিড প্রোটেকশন ফ্রম ইচ আদার। হ্যাঁ, so he argued that people would need a ruler who could maintain order and security. Okay, so একটা জিনিস দেখো, তার বক্তব্যটা হচ্ছে যে আমরা এমন একটা সোসাইটিতে যে উই ক্যান নট লিভ উইদাউট মিউচুয়াল কোঅপারেশন, আর মিউচুয়াল কোঅপারেশন যদি আমরা বসবাস করতে চাই উই নিড টু মেইনটেইন অর্ডার এন্ড সিকিউরিটি, এন্ড অনলি এ রুলার ক্যান ডু ইট। ওকে, এন্ড মানে দ্য রুলার ক্যান প্রটেক্ট হিউম্যান ফ্রম ইচ আদার এন্ড প্রমোট ইকোনমিক গ্রোথ এন্ড তোমার হচ্ছে এডুকেশন। সো ফার্স্ট অফ অল তিনি এই জিনিসটাকে একাডেমিক জায়গায়, মডার্ন একাডেমিক জায়গায় তিনি এই জিনিসটাকে ব্যাখ্যা করেছেন, এগুলো আরো আছে। তো তো তার মতে যেটা হচ্ছে গভর্নমেন্ট হচ্ছে ইট ইজ সামথিং অ্যান ইনস্টিটিউশন হুইচ প্রিভেন্টস ইনজাস্টিস আদার দেন জাস্ট মানে আদার দেন সাচ অ্যাজ ইট কমিটস ইটসেলফ। ওকে, সো মোস্টলি উনার যে জায়গাটা হচ্ছে যে তোমার একটা রাষ্ট্র দরকার, একটা তোমার হচ্ছে সোসাইটি দরকার, যেটা হচ্ছে তোমার আমাদেরকে কি করবে ইনজাস্টিস থেকে, এই যে একটু আগে যে আলাপটা করলো ওর নাম কি, লয়ের জায়গা থেকে ব্যাখ্যা করলো, ওর নামটা কি আমি ভুলে গেছি, কি আলাপ করলা যে ল এন্ড অর্ডার, আনিকা। হ্যাঁ, আনিকা যে আলাপটা করেছে আমাদের ইবনে খালদুনও অনেক আগে সে একই আলাপ করেছে আনিকা। সো আমি তোমাকে ইয়া করার জন্য বলছি না, একই আলাপটা উনিও করেছেন যে হচ্ছে আমাদেরকে ইনজাস্টিস থেকে, ইনলনেস থেকে আমাদেরকে কি করার জন্য, টু সেভ আওয়ারসেলফ, হ্যাঁ, আমাদের একটা গভর্নমেন্ট দরকার, স্টেট দরকার। ওকে, এটা ছিল তার জায়গায়। এখানে একটা জিনিস আসলো, আমরা ইন আওয়ার লাস্ট ক্লাস উই হ্যাভ অলরেডি ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাক্স ভেভার। ম্যাক্স ভেভার যেটা আলাপ করেছেন যে মনোপলি ওভার দ্য লেজিটিমেট মিনস অফ ভায়োলেন্স ইন এ টেরিটরি, একটা রাষ্ট্রে আমরা এক নাগরিক কিন্তু আরেক নাগরিককে খুন করতে পারি না, বাট স্টেট ক্যান ডু ইট, হ্যাঁ, থ্রু লিগালি অর ইলিগালি। স্টেট কিন্তু লিগালি ইলিগালি দুভাবেই কি করতে পারে,
হ্যাঁ, তোমার হচ্ছে লিগালি আর ইলিগালি বলবো না, ওটাও লিগালের মধ্য দিয়ে স্টেট করে ফেলে, তাই না? স্টেট ইলিগালি করে না, স্টেট লিগালের মধ্যে লিগাল জিনিসটাকে একটু, আমরা গত ক্লাস আলাপ করেছি না যে স্টেটে ক্রস ফায়ার করে আরো, হ্যাঁ তাই না, ইন ডিফেন্স অফ ইটস ওন সভারেন্টি, তাই না? যেমন হচ্ছে এই যে চেকপোস্ট। হোয়াট ইজ চেকপোস্ট? তোমরা কখনো হ্যাভ ইউ এভার ফেসড এনি চেকপোস্ট? হ্যাভ ইউ এভার এনকাউন্টার্ড এনি চেকপোস্ট? Yes, No, sir. sir. কি চেকপোস্ট এনকাউন্টার করেছো? ইজ দেয়ার এনিওয়ান ফ্রম চিটাগং হিল ট্র্যাকস অর ইজ দেয়ার এনিওয়ান ফ্রম কক্সেস বাজার? ইজ দেয়ার এনিওয়ান ফ্রম কক্সেস বাজার or চিটাগং হিল ট্র্যাকস? কেউ ছিলা চিটাগং হিল ট্র্যাকসে বা কক্সেস বাজারে তোমাদের বাবার চাকরির সূত্রে? No, sir. আচ্ছা, এখানে দেখবা, এখানে হচ্ছে আমি তো গত কয়েকদিন ধরে দেখছি যে 20 মিনিট যাওয়ার পর পর কতক্ষণ পর পর হচ্ছে একটা চেকপোস্ট পড়ে। সো হোয়াট ডাজ ইট মিন দ্য চেকপোস্ট? চেকপোস্ট মানে কি? চেকপোস্টের অ্যানথ্রোপোলজিক্যাল আর পলিটিক্যাল এটার ইয়াটা কি, রিলেভেন্সটা কি? মাশায়েক বলো তো, চেকপোস্টটা কি জিনিস? স্যার মানে আপনি বলার পরে আমি এইমাত্র চিন্তা করা শুরু করলাম, এটা আগে চিন্তা করিনি, আমি একটু চিন্তা করে পরে জানাবো। Well, after Holy Artisan, গুলশান একের দিকে যাওয়ার সময় একবার আমাকে চেক করেছে আমার ব্যাকপ্যাকে কি কি আছে, আচ্ছা, to see that I might not be someone harmful. ওকে। সো দেখো, তোমার মতো একটা এলিট ঢাকার প্রিভিলেজ একজন মানুষকে যখন এভাবে চেক করা হয়, যারা এভরিডে লিয়ারিটিতে চেকপোস্টে যারা হচ্ছে পাস করে, থিংক অ্যাবাউট দ্যাম। আমি সোয়াসে থাকতে চেকপোস্ট নিয়ে একটা ইন্টারেস্টিং এথনোগ্রাফি পড়েছিলাম। এথনোগ্রাফিটা হচ্ছে, তোমরা শ্রীলঙ্কার এলটিটি নাম শুনেছো? এলটিটি নাম No, শুনছো? what is that? শ্রীলঙ্কাতে একসময় তোমার হচ্ছে সিভিল ওয়ার which হয়েছিল। is sir Yes. Tamil tiger না? হ্যাঁ, তামিল টাইগারদের সঙ্গে তোমার শ্রীলঙ্কান স্টেটের সঙ্গে। Yeah. একজন রিনোন অ্যানথ্রোপোলজিস্ট আছে, তিনি হচ্ছে এই যে জাফনা প্রদেশে শ্রীলঙ্কা, সেখানে কিন্তু কতক্ষণ পর পরই একটা চেকপোস্ট আছে। হ্যাঁ, উনি চেকপোস্ট নিয়ে একটা এথনোগ্রাফি করেছিলেন, বুঝছো? আমি তখন এই যে আমার এই অভিজ্ঞতা, আমার প্রতিদিনকার অভিজ্ঞতা দেখে আমি বলছি আর কি, চেকপোস্ট এমন একটা জিনিস যেখানে রাষ্ট্র কি করে তার যে সোভারেন্টিটা আছে, এই সোভারেন্টিটার ম্যাক্সিমাম তোমার হচ্ছে এটার নাম কি, এটার ম্যানিফেস্টেশনটা তোমার হচ্ছে প্রকাশ করে সেখানে, বুঝছো, স্টেট। এবং এটা এমন একটা জায়গায় যেখানে আর মানুষ বা নাগরিক, স্রেফ নাগরিক থাকে না। যেমন থিঙ্ক অ্যাবাউট মাইসেলফ, আমি রাকিব একটা নাগরিক, অ্যাজ সিটিজেন অর হিউম্যান বিং, আমি আর চেকপোস্টে হিউম্যান বিং আকারে থাকি না, আমি স্রেফ একটা বডি আকারে সেখানে দাঁড়ায় থাকি, যেখানে রাষ্ট্র আমাকে কি করে, তাই না, যেখানে সভারেন্টির মধ্য দিয়ে কি করে, যে মানে আমার বডিটা চেক হয়, মানে সেখানে স্রেফ কোনো মানুষ থাকে না, স্রেফ একটা বডি থাকে, এবং নাগরিক তার সবকিছু সেখানে হারায় ফেলে না, একদম এভরিথিং। এবং এমন একটা জায়গা, যে জায়গায় তোমার হচ্ছে মানুষের এই যে মানুষ পরিচয়, তার নিজের সম্পর্কে জানাশোনা, বোঝাপড়া সবকিছু উদাম হয়ে যায়, তাই না? এবং এটা এমন একটা জায়গা যেখানে হচ্ছে রাষ্ট্র এবং রাষ্ট্রীয় বাহিনী শিকার ধরার জন্য একটু মানে হ্যাঁ বুধ হয়ে থাকে, শিকারের জন্য বুধ হয়ে থাকে। সো এটা এমন এক জায়গা যেখানে আসলে আমাদের কিছু থাকে না, আমরা নাগরিক আকারে। সো চিন্তা করো যে মানুষগুলো প্রাত্যহিক চেকপোস্ট গুলো পার হয়, থিঙ্ক অ্যাবাউট দ্যামসেলফ। আমরা তো ইয়েস, উই আর ওরিয়েড অ্যাবাউট ইয়াবা, উই আর ওরিয়েড অ্যাবাউট রোহিঙ্গা ফ্লাইট, উই আর ওরিয়েড মেনি থিংস, বাট থিঙ্ক অ্যাবাউট দ্য লে পিপল, দোজ হু ডু নট হ্যাভ তোমার হচ্ছে এনি ইনভলভমেন্ট উইথ দ্য ইয়াবা, অর ইট ইজ নট দ্য কাপ অফ টি of their everyday life. Think about them when they fuss the তোমার হচ্ছে চেকপোস্ট, what actually happened to them. তো কখনো ভেবেছো প্রতিনিয়ত তাদেরকে কি করা হচ্ছে, চেক করা হচ্ছে, এই করা হচ্ছে, সে করা হচ্ছে। সো তখন সেটা স্রেফ মানুষ থাকে না, বুঝছো, সেখানে স্রেফ রাষ্ট্র কি থাকে, শিকারের আশায় বুধ হয়ে থাকে, কখন শিকার আসবে কাপ করে ধরবে, মানুষ আর মানুষ থাকে না, স্রেফ বডি থাকে সেখানে। খুব ইন্টারেস্টিং এথনোগ্রাফিক ছিল, তোমাদের কারো যদি অফ টাইম থাকে, যারা অ্যানথ্রোপোলজিতে দোজ হু আর ইন্টারেস্টেড, ইউ ক্যান রিড দ্যাট ওয়ান। সো এই যে দেখো, স্টেট আমাদেরকে সবকিছু করতে পারে। আমি তো অসংখ্য মানুষের ইন্টারভিউ নিচ্ছি, আমি ওই দিন একজনের নিলাম, উনি খুব কষ্ট লাগছে ওনার ইন্টারভিউটা নিতে, যে উনি বলছিলেন যে এরকম যে উনার একটা ভালো সোশ্যাল পজিশন ছিল সোসাইটিতে, মানে টেকনাফে, হ্যাঁ মানে নীলার জায়গা, উনি খুবই সোশ্যালি খুবই অনেক আগ থেকে এলিট, পয়সাওয়ালা, মানে ইয়াবা আসার আগ থেকেই উনি পয়সাওয়ালা।
এখন ইয়াবা আসার কারণে কিন্তু আবার একটা নতুন জেনারেশনের পয়সাওয়ালা হয়েছে। জানো তো 1 লাখ ইয়াবা বিক্রি করলে 1 কোটি টাকার বেশি। সো হুট করে মানুষের যখন পয়সা হয়, বাড়ি হয়, গাড়ি হয়, তো তুমি দেখবে যে তাদের মধ্যে এক ধরনের টেনশন তৈরি হয়। আগে যেরকম তুমি যখন এটা নিয়ে বদরুদ্দিন উমার একটা ইন্টারেস্টিং থিসিস আছে যে বাংলাদেশ তৈরি হওয়ার পর বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইসিসটা কি হয়েছিল। উনি বলছিলেন যে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে সাংস্কৃতিক ক্রাইসিস, কালচারাল ক্রাইসিস। কালচারাল ক্রাইসিস কি 71 এর পরে আমরা কিন্তু হিউজ পয়সার মালিক হয়ে গেছি। তো আমরা ইকোনমিক্যালি হুট করে তোমার হচ্ছে কি হয়ে গেছি, আমরা ইকোনমিক্যালি আমরা ইজিলি উই চেঞ্জ আওয়ার সোশ্যাল স্ট্যাটাস, কিন্তু কালচারালি তো আমরা আমাদের সোশ্যাল স্ট্যাটাস গুলো চেঞ্জ করতে পারি নাই, বুঝছো? কালচারাল ডেভেলপমেন্ট গুলো হয় নাই তো। ইকোনমিক আমাদের এক ধরনের ডেভেলপমেন্ট হয়েছে, ট্রান্সফরমেশন হয়েছে, সবকিছু হয়েছে, কিন্তু কালচারালি আমরা তো সেই মানে মানে এই যে নতুন যে ক্যাপিটালিজম এটার সঙ্গে যে কম্পাটিবল যে কালচার, ওই জিনিসটা তো হয়ে উঠে নাই। আরবান হয়ে ওঠা, ক্যাপিটাল হয়ে ওঠা, ওই জিনিসগুলো তো আসলে আমরা হয়ে উঠে নাই, তাই না? সো ওনার কিন্তু ইন্টারেস্টিং থিসিস আছে যে বাংলাদেশের কালচারাল সংকট, বাংলাদেশে একটা নব্য ধনিক শ্রেণী তৈরি হয়েছে, যে নব্য ধনিক শ্রেণী কালচারালি তারা খুবই পুয়ার, কালচারালি তো পয়সা হয়েছে এবং সে তো কালচারাল ট্রান্সফরমেশন ঘটে নাই। ফলে এই দুইটা এসে একটা কি হয়ে গেছে, বুঝছো? পুরনো সংস্কৃতি, নতুন মানে ধন সম্পদ, বুঝো না? এটা খুব বাজে আকারে এটা এক্সপ্লোর হয়েছে। এই জন্য তুমি দেখবা ঢাকা শহরে রাতের মানে রাত 2টো বাজে কনসার্টের গান চলে, হ্যাঁ, বিয়ের অনুষ্ঠানে গান বাজনা দিয়ে পুরো সোসাইটিটা ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, মানে হোয়াট ইট মিন টু বি দ্য আরবান, এই সেন্সটা তো এখনো ডেভেলপ করে নাই। সরি, আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট এনিওয়ান, হ্যাঁ, দিস ইজ দ্য রিয়ালিটি যেটা বলছি। তো এখানে আমি যে অভিজ্ঞতাটা দেখেছি, অভিজ্ঞতাটা হচ্ছে এরকম যে তোমার এখন আসো, আগেকার যে মানুষটা, সে মানুষটার হচ্ছে তোমার সোশ্যাল পজিশন ছিল সোসাইটিতে, তাই না? তার একটা মরাল এথিক্যাল একটা পজিশন ছিল। এখন হুট করে নব ইয়াবার মধ্য দিয়ে, ড্রাগ স্মাগলিং এর মধ্য দিয়ে একটা নতুন করে শ্রেণী তৈরি হচ্ছে। এখন সেও ইকোনমিক দিক থেকে তার মতো সমানে সমান বা তাকে ছাড়াই যাচ্ছে। ফলে তাদের দুজনের মধ্যে এক ধরনের টেনশন তৈরি হচ্ছে সোসাইটির মধ্যে, মরাল ইমরাল, বুঝছো জিনিসটা? এখন আসো, ও তো যাচ্ছে, ও তো নানান উপায়ে হচ্ছে এইগুলোকে ড্রাগ গুলা ডিল করছে, তাই না? সে তো আর চেকপোস্টদের মধ্যে দিয়ে যায় না, সে তো, তোরা তো জানে চেকপোস্টে চেক হবে, সো কিভাবে ওরা এগুলা পাঠাইতে হয় তারা তো জানে। কিন্তু যে লে পিপলটা, যার কোনো কাপ অফ টি না, সে কিন্তু চেকপোস্ট দিয়ে যাচ্ছে। উনি আমাকে বলে যে ভাই, আমি আমার বড় মেয়েটাকে নিয়ে যখন কক্সবাজার যাই বা চিটং যাই, এটা আমার জন্য একটা ডিসরেসপেক্টফুল। আমি একজন বাবা, যখন যাই চেকপোস্টে আমার মেয়েকে যে উপায় চেক করা হয়, তোমরা জানো তো ইয়াবার কারণে মানুষের হোল বডিকে কি উপায় চেক করা হয়, জানো তোমরা? হোল বডি চেক করা হয়। আমি জানি না তোমরা লাস্ট 2 উইকস বিফোর তোমরা দেখেছো কিনা একটা ব্লাস্ট, এই যে তোমরা তো লয়ের অনেক মেয়ে এখানে আছো, লয়ের স্টুডেন্ট আছো, হ্যাঁ, একটা ব্লাস্টের কর্মীকে পর্যন্ত হোল বডি চেক করা হয়েছে, বুঝছো? পুরুষ দিয়ে, পুরুষ, এটার নাম হচ্ছে সিকিউরিটি ফোর্স দিয়ে। সো স্টেটের এই অ্যাবসলিউট ইয়াটা কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হবে, হ্যাঁ। সো উনার এক্সাম্পলটা হচ্ছে, আমি উনার এক্সাম্পলটা কেন দিলাম, দেখো এই লোক এথিক্যাল মরাল রয়ে গেছে, হ্যাঁ, অনেক আগ থেকে। হ্যাঁ বলো মাশাইক, বলো। তার মানে before you go any further, I'd like to ask your views on what Khaldun said, যে মানুষের নিজেদের প্রিজার্ভিং এর জন্য হচ্ছে স্টেট দরকার। লাইক what do you think about it? Do you agree or না, আমি ওই জন্যই তো বলছি, আমি তোমাদেরকে ওই জন্যই বলছি যে কিপ ইন মাইন্ড, আমরা যখন স্টেট দরকার, আবার একই সঙ্গে এই ইস্যুগুলো তোমাদের মাথার মধ্যে থাকা উচিত। হোয়াট অ্যাকচুয়ালি স্টেট ডুইং ইন দ্য নেম অফ ডিফেন্ডিং ইটস ওন সিটিজেনরি অ্যান্ড ইটস ওন সোভারেন্টি। সে তার সোভারেন্টি রক্ষার নামে, তার রাষ্ট্রকে রক্ষার নামে, তার সো কল্ড এটার নাম কি নাগরিকদেরকে রক্ষার নামে একটা সুনির্দিষ্ট নাগরিককে কি উপায়ে তাদের নিত্য লাইফকে শেপ এবং রিশেপ করছে। দ্যাট ইজ রিয়েলি ইন্টারেস্টিং। এবং তুমি জানো কিনা জানি না, কারণ প্রত্যেকটা মানুষকে সারাক্ষণ আইডি কার্ড নিয়ে মানে হয়, মুভ করতে হয়। আইডি কার্ড ছাড়া এখানে মুভ করা যায় না। কোনো লে পিপলের আইডি কার্ড ছাড়া ইট ইজ রিয়েলি টাফ টু মুভ, কারণ ওই রোহিঙ্গার কারণে সেখানে যে কি পরিমাণ মানুষগুলা 5 বছরের ব্যবধানে, এই মানুষগুলা না মানুষ নাই, মানে অবাক হয়ে গেছি আমি তো এখানে, আমি স্টুডেন্ট লাইফ থেকে কিন্তু টেকনাপ আসি, বুঝছো? আমি কিন্তু স্টুডেন্ট লাইফ থেকে আসি নিয়মিত, কিন্তু আমি এখন এসে একটা ডিফারেন্ট কাইন্ড অফ ইয়া দেখছি আর কি। এটা আর বাংলাদেশের, মানে ওরা এখন নিজেদেরকে এরকম মনে করে যে নিজ ভূমে পরবাসী এখানকার যারা, হ্যাঁ, একটা চাঙ্ক তো আসছে তোমার স্মাগলিং ইয়াবা, কিন্তু যারা লে পিপল রয়ে গেছে, তাই না, যারা কিছুর সঙ্গেই না, তাদের জীবনটা আর জীবন নাই, হ্যাঁ, ওই যে বেয়ার লাইফ যেটা আমরা বলি আর কি, হ্যাঁ। সো তুমি হচ্ছে যে জিনিসটা, এই জায়গাটা আমাদেরকে ইয়া করতে হবে যে আমরা বারবার, খালদুন আমাদেরকে রিমাইন্ড করছেন
যে হচ্ছে স্টেটটা আমরা কেন দরকার, একজন রুলার কেন দরকার, যে আমাদেরকে ইনজাস্টিস থেকে সেভ করবে। কিন্তু আমাদের মধ্যে একই সঙ্গে উই নিড টু রিমাইন্ড দ্যাট এ স্টেট স্রেফ ইনজাস্টিস থেকে আমাদেরকে কি করে না, প্রোটেক্ট করে না। সামটাইমস স্টেটের মনোপলি অফ ভায়োলেন্সটা আছে। স্টেট চাইলে আমাদের উপর যে কোনো ধরনের সোভারেন্টির যে কোনো ধরনের সর্বোচ্চ এক্সপ্রেশন আমাদের উপর অ্যাপ্লাই করতে পারে। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? আমি খুব ক্রিটিক্যালি আলাপ করে ফেলছি নাকি? ট্রিকি আলাপ করে ফেলছি? বুঝতে কঠিন হচ্ছে? নো স্যার। No, sir. No, sir. No, sir. ওকে, No, sir. থ্যাংক ইউ। আচ্ছা, এরপর চলে আসো। ফর ইবনে খালদুন তোমার হচ্ছে হিউম্যানস হ্যাভ এ propensity towards both cooperation and aggression, and the primary function of the government is to ensure justice and provide security to human communities. ওকে, একই রকম ভাবে হবস যিনি, সো হালদুন হচ্ছে, খেয়াল করো হালদুনের টাইমটা খেয়াল করো, এই যে দেখো 1332 1406, ওকে, টাইম লাইনটা খেয়াল করো। আর হচ্ছে হবসের টাইম লাইনটা খেয়াল করো। হবস হচ্ছে যখন তোমার হচ্ছে লিখছেন, হবস তখন লিখছেন হচ্ছে তখন তোমরা জানো যে এট দ্যাট মোমেন্ট তোমার হচ্ছে এটার নাম কি, এই যে ইংল্যান্ডের একটা গৌরবময় বিপ্লব ঘটেছিল। ইজ দেয়ার এনিওয়ান ফ্রম ইউএনএইচ? মাসুদা, ইউ আর ফ্রম ইউএনএইচ, গুড। Yes. তোমাদেরকে এই যে গ্লোরিয়াস রেভলিউশন অফ ইংল্যান্ড এগুলো তো তোমাদেরকে পড়ানো হয়? এখনো মানে কোর্সটা নেইনি। ও আচ্ছা, গুড। আচ্ছা, পড়বা, নো প্রবলেম। হ্যাঁ, আমি না স্লাইডে অনুযায়ী যাচ্ছি না, কারণ স্লাইডের মধ্যে তো সবকিছু খুব সংক্ষেপে, তোমরা স্লাইডটা একটু দেখে নিবা। হ্যাঁ, আমি স্লাইড অনুযায়ী আর যাচ্ছি না। ওকে, তোমরা একটু দেখে নিবা স্লাইডটা। ইট ইজ সামথিং লাইক আই থট ইউ হ্যাভ অলরেডি, মানে হ্যাঁ তোমার হচ্ছে গন থ্রু, দ্যাট ইজ ওয়াই আই এম নট গোইং থ্রু দিস अगेन। ওকে, এটা দেখে নিবা তোমাদের সময় মতো। ওকে, আচ্ছা, এরপর আসো যে জায়গাটা, সেটা হচ্ছে থমাস হবস। উনি হচ্ছে গৌরবময় রেভলিউশনের পরে এট দ্যাট মোমেন্ট তোমরা জানো যে চার্লস ছিলেন ওদের একজন শাসক ছিলেন, তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং এক ধরনের আনসার্টেনিটি, সিভিল মানে এটা আনরেস্ট সবকিছু ছিল। হ্যাঁ, তোমার হচ্ছে এটার নাম কি ইয়াতে, এই যে ইংল্যান্ডে। হ্যাঁ, সে সময়ে তিনি তখন বলছেন যে একটা স্টেট দরকার। কেন স্টেট দরকার, তখন তিনি সেটাকে ব্যাখ্যা করছেন। তিনি আবার হচ্ছে হি ওয়াজ সামথিং ফ্যাসিনিস্টিক অ্যাবাউট মানে নেচার অফ দ্য স্টেট। হ্যাঁ, হিউম্যান নেচার। তিনি বলতেছেন যে যদি রাষ্ট্র না থাকে তখন কি হবে, যদি রাষ্ট্র না থাকে তখন থাকবে হচ্ছে কেওস, মারামারি, হাঙ্গামা, যে কেউ যে কাউকে মেরে ফেলতে পারে। তিনি এই ধরনের একটা কল্পনা করেছেন। হি ওয়াজ ফ্যাসিনিস্টিক অ্যাবাউট দিস। যদিও পরবর্তী আমরা লক এন্ড রুশো পড়বো, তারা হোয়াট ওয়াজ নট লাইক দ্যাট। তারা মনে করে না যে এটার নাম কি মানুষ মাত্রেই হচ্ছে আক্রমণ, তাই না, অ্যাগ্রেসিভ, তারপর ভায়োলেন্ট, নাস্টি, তাই না। ওনারা কিন্তু ওইরকম মনে করেন, ওনারা একটু ডিফারেন্ট ওয়েতে তারা আলাপ করে স্টেটের। বাট থমাস হবস হচ্ছে হি ইজ সামথিং ফ্যাসিনিস্টিক অ্যাবাউট হিউম্যান নেচার। তিনি বলতেছেন যে যখন রাষ্ট্র থাকবে না তখন মানেই হচ্ছে কাটাকাটি, মারামারি, হ্যানত্যান, ব্লা 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 ব্লা, এগুলা চলবে। ওকে, so Hobbes, a 17th century English philosopher, asked his readers to engage in a মানে হচ্ছে thought experiment and imagine what life without government would look like in order to understand the importance of establishing a political community without a common authority. He referred to such a context without governance as the state of nature. যে কোনো ধরনের তোমার হচ্ছে গভর্নমেন্ট থাকা ছাড়া তোমার যেটা রাষ্ট্রটা হবে এটাকে তিনি বলছেন, হ্যাঁ, উইদাউট গভর্নমেন্ট ইট হচ্ছে স্টেট অফ দ্য নেচার। আর তার কাছে স্টেট অফ নেচারটা কি, লাইফ উইদাউট গভর্নমেন্ট ইজ দ্য সেম অ্যাজ এ স্টেট অফ ওয়ার, এ ওয়ার অফ অল এগেইনস্ট অল। যখন রাষ্ট্র থাকবে না তখন এটা হচ্ছে একটা ওয়ার অফ অল এগেইনস্ট অল, সবাই সবার সঙ্গে যুদ্ধ, হাঙ্গামা, মারামারি। হ্যাঁ, if we must argue that without government human life would be solitary, poor, nasty, brutish and short. According to Hobbes, the dangers of the state of nature would push people to form a commonwealth or political community. So এই যে নাস্টিনেস এগুলো থেকে, তাই না, মানুষদেরকে বাঁচার জন্য তিনি বলছেন যে এটা কি করবে, হ্যাঁ, একটা কমনওয়েলথের জন্য, একটা কমন পলিটিক্যাল কমিউনিটি করার জন্য মানুষকে এটা পুশ করবে। ক্লিয়ার? টু প্রটেক্ট দেমসেলফ ফ্রম এনিমিজ এন্ড ব্লা ব্লা ব্লা। Why is this state of nature equivalent to a state of war for Hobbes? Hobbes কেন মনে করেছেন? Hobbes এটা মনে করেছেন হচ্ছে মূলত তিনটে ইস্যুতে। আচ্ছা, Hobbes paints a grim portrait of human nature in Leviathan. তার একটা ইন্টারেস্টিং বই আছে লেভিয়াদান, তোমরা পড়েছো না? এই যে তোমরা মিথোলজি পড়েছো কখনো? লেভিয়াদান পড়ছো না? আচ্ছা, লেভিয়াদান হচ্ছে একটা হচ্ছে এটা হচ্ছে কি আর কি, এটাকে কি বলে, সি মনস্টার। হ্যাঁ,
সি মনস্টার। হ্যাঁ, এটা একটা সি মনস্টার, মানে একটা অ্যাবডোমিনেবল, মানে এটাকে কোনো মতেই বশ করা যায় না এমন একটা মনস্টার। তো তিনি মনে, এটা আমি একটু পরে আলাপ করছি, হ্যাঁ, হোয়াট ইট মিন টু বি দ্য লেভিয়াথান। তার একটা ইন্টারেস্টিং বই আছে লেভিয়াথান, সেই বইতে তিনি আলাপ করছেন যে হিউম্যান আর ড্রাইভেন বাই দ্য ইম্পারেটিভ অফ সেলফ প্রিজার্ভেশন, দে আর সেলফিশ, গ্রিডি, জেনারেলি ইকুয়াল and have তোমার হচ্ছে কমপ্লিট ফ্রিডম, as they are free and equal they have the capacity to kill each other. তো সবাই কি করে, একজন একজনের সঙ্গে মারামারি করে। এবং তিনি আলাপ করছেন যে যে তিনি কেন বলতেছেন যে স্টেট অফ নেচারটা ইট ইজ সামথিং লাইক এ স্টেট অফ ওয়ার। তিনি এটার জন্য তিনটা ইস্যু আলাপ করেছেন। তিনি বলছেন যে আমাদের এটা তিনটা ফ্যাক্টর এটার জন্য দায়ী, একটা হচ্ছে কম্পিটিশন, একটা হচ্ছে ডিফিডেন্স অর ইনসিকিউরিটি, এবং আরেকটা হচ্ছে গ্লোরি। সো তিনি বলছেন যে হিউম্যান বাই নেচার তারা একজন একজনের প্রতি কম্পিটিটিভ, তাই না, সোসাইটিতে কম্পিটিশন। সো কম্পিটিশন ফর হোয়াট, কম্পিটিশন ফর হচ্ছে গ্রেটার স্ট্যাটাস, কম্পিটিশন ফর সিকিউরিটি, কম্পিটিশন ফর গ্লোরি। সো তারা যখন এই যে পরস্পর এই যে একটা তারা কম্পিটেন্ট, এই কম্পিটেন্স গুলা তারা করতে গিয়ে তারা কি করে, তাদের যারা অপর, হ্যাঁ, তাদের যারা বাইরের, এদের উপর তারা এক ধরনের কি করে, পাওয়ার এক্সারসাইজ করে। এই পাওয়ার এক্সারসাইজটাই হচ্ছে ওয়ার অফ অল এগেইনস্ট অল, বুঝছো? সো তিনি তার ইন্টারেস্টিং, সো তিনটা কম্পোনেন্টের ইউজ করেছেন। ট্রাই টু রিমাইন্ড দিস ওয়ান, কম্পিটিশন, ডিফিডেন্স এন্ড গ্লোরি। So, যেহেতু মানুষ তাই না, তোমার হচ্ছে পিপল আর কম্পিটিটিভ এন্ড কনস্ট্যান্টলি সার্চ ফর গ্রেটার স্ট্যাটাস এন্ড গ্লোরি। সো তখন তারা কি করে, দে থ্রেটেন ইচ আদার সার্ভাইভাল। হ্যাঁ, সো এটা হচ্ছে ইট ইজ সামথিং লাইক দ্যাট। তো তিনি আরো আলাপ করছেন যে হিউম্যান দাস ফেস এ কনস্ট্যান্ট সিকিউরিটি ডিলেমা ইন দ্য স্টেট অফ নেচার। ইট উড বি বেস্ট ইফ এভরিওয়ান স্ট্রোভ ফর পিস, বাট ইফ দে ক্যান নট বি এশিওর অফ অ্যাটেইনিং ইট, they should do whatever is necessary to ensure self-preservation. Okay, so no one can be sure that others will strive for peace. So the state of nature is actually the state of war. তার কাছে, okay, so this is the something তোমার war of all against all. Okay, এবং উইদিন দিস তোমার হচ্ছে স্টেট অফ নেচার হিউম্যান লাইফস ইন কনস্ট্যান্ট ডেঞ্জার অ্যান্ড ইনসিকিউরিটি উইথ দ্য ফিয়ার অফ ভায়োলেন্ট ডেথ। যখন রাষ্ট্র থাকে না, আমি তো এই যে গত আমি 2 দিন রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছি, আরো 2 দিন গিয়েছি। তোমরা তো এখন অসংখ্য ইয়া নিয়ে কাজ করো, আমি আগামীকাল ক্লাসে আলাপ করবো। আমার আগামীকাল জেন্ডার নিয়ে, রেপ নিয়ে, হ্যাঁ, ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে আমার একটা ক্লাস আছে, তাই না, মাশায়েখ তোমাদের সঙ্গে আছে। আমি এখানে একটা অবাক হইলাম, তোমার হচ্ছে এখানে ক্যাম্পগুলোতে বাংলাদেশে আমরা কিন্তু রেপ নিয়ে অসংখ্য আলাপ করি, কিন্তু থিঙ্ক অ্যাবাউট রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে কোনো গভর্নমেন্ট নাই, কিছু নাই। এখানে কি হয় তোমরা জানো? সারাক্ষণ এখানে যে মেয়েরা কি পরিমাণ ব্রুটালি টর্চার্ড হয়, ইউ ক্যান্ট ইভেন ইমাজিন। মানে ওই দিন একটা কি শুনলাম হচ্ছে কি করছে, যে এই যে তোমার ম্যাশেট চিনো তো, দামা দিয়ে এক কোপ মার্স করছে, হ্যাঁ, তাই না, ঝগড়াঝাটি দিয়ে। এটার বিচার হচ্ছে, নরমাল বিচার হচ্ছে, থিঙ্ক অ্যাবাউট, একটা মেয়ের একটা কোপায় হাত ফালাই দিয়েছে, নরমাল বিচার হচ্ছে, বুঝছো? এটার কোনো লিগ্যাল প্রোটেকশন নেই। মানে এই অ্যাব্রাপ্টলি মেয়েরা এখানে হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়, রেপ, টর্চারের শিকার হয়, নো প্রোটেকশন, নাথিং এলস। খুবই কম, অনেকগুলা ইউএনএইচসিআর অনেক প্রজেক্ট আছে, কিন্তু যখন মানুষ দেখো একটা 100 ইয়ার্স তুমি যখন একটা জনগোষ্ঠীকে পড়তে দাও না, তাদেরকে কোনো খাবার দাও না, রাইটস দাও না, তাদেরকে বনসাইয়ের মতো আটকে রাখো, তাই না, সো এগুলো অটোমেটিক্যালি ইন নেচার এগুলো সব ভায়োলেন্ট হয়ে গেছে। সো তারা কিন্তু তাদের এভরিডে লাইফ এই ভায়োলেন্সটা নট এগেইনস্ট আদার, এগেইনস্ট দেয়ার ওন সেলফ, তাই না, মানে এগেইনস্ট দেমসেলফ। তারা যখন নরমালি টর্চার করে তাদের ওয়াইফদেরকে, মেয়েদেরকে, বা তোমার রেপ করে, খুব ব্রুটালি করে, কিন্তু খুবই ব্রুটালি। এখানকার মাসকুলিন প্র্যাকটিস গুলো খুবই ব্রুটাল, খুব আমার কাছে অবাক লাগে। সো এই যে দেখো, যখন হচ্ছে তোমার এখানে কি থাকে না, কোনো স্টেট অর্ডার থাকে না, ইট ইজ সামথিং। এই দেখো গত সপ্তাহে 10 জন রোহিঙ্গা এখানে একজনকে কোপায় মেরে ফেলছে, জানো তোমরা? দেখেছো টিভিতে, খবর নিউজে দেখেছো? হ্যাভ ইউ এভার ফলো ইট? দেখো আমরা কিন্তু এগুলো ফলো করি না। আমি তো অনেকগুলা দেখে আমি একদম পুরো বিব্রত অবস্থা, হাত নাই, চোখ পড়ে গেছে, নিজেদের মধ্যে মারামারি। সো যেহেতু স্টেট নাই, কে কন্ট্রোল করবে? কিছু নাই, তাই না? ইভেন আমাদের এখানকার ল এনফোর্সমেন্টও ফাংশন করছে না। সো দেখো ওরা সারাক্ষণ নিজেদেরকে কোপাচ্ছে, মারছে, গলা কাটছে, তাই না? দিস ইজ দ্য রিয়ালিটি এভরিওয়্যার। যেখানেই সরকার থাকবে না, ইট ইজ সামথিং লাইক দিস। সো আমাদেরকে হবস এই জিনিসটাই রিমাইন্ড আস, তাই না? তিনি আমাদেরকে যেটা মনে করছেন যে যখন স্টেট থাকবে না, স্টেট ফাংশন করবে না, ইট ইজ সামথিং ওয়ার অফ অল এগেইনস্ট অল। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এখন আসো উনি জাস্টিফিকেশন অফ গভর্নমেন্ট। হ্যাঁ, এখন আসো তিনি বলছেন যে এই যে
chaos and insecurity of the state of nature should convince people to establish a commonwealth or political community. So এই যে মারামারি কাটাকাটি, এই কারণেই তখন মানুষ চিন্তা করলো যে তাদের হচ্ছে কি করতে হবে, they need to form a government. Okay, they need to form a political community যেখানে আর এই মারামারি এই কাটাকাটিটা হবে না. Everybody would transfer their right to engage in violence to the political authority who would make and enforce laws that would deter or punish those who seek to harm others. So আচ্ছা, সো তিনি এই জায়গাটা করতে যায়, তিনি কমন পলিটিক্যাল অথরিটিটা করতে যায়, তিনি যে জিনিসটা করেছেন, তিনি বলতেছেন একটা রাষ্ট্র হবে এমন যে রাষ্ট্রটা হবে অ্যাবসলিউট ক্ষমতার অংশীদারি, যে শাসকটা হবে সে শাসকটা হবে অ্যাবসলিউট পাওয়ারফুল একজন শাসক, মানে নট লাইক ডেমোক্রেটিক। অনেকে বলে আর কি যে আমরা যে এখন অথরিটেরিয়ানিজম বলি বা হচ্ছে কর্তৃত্ববাদী শাসন বলি, যা কিছু বলি, ইট ইজ সামথিং যে হবস ওই রকম এই জিনিসটাকে লেজিটিমাইজ করেছেন। হ্যাঁ, সো তার কাছে আদর্শ গভর্নমেন্ট কি, এই যে যখন মানুষ এই যে একদম হ্যাঁ মানে এটার নাম কি ওয়ার অফ অল এগেইনস্ট অল, যেটাকে স্টেট অফ নেচার বলছেন তিনি। হ্যাঁ, তখন তিনি বলছেন যে এটা থেকে পরিত্রাণের উপায় হচ্ছে একটা পলিটিক্যাল কমিউনিটি করা, একটা স্টেট করা। আর এই স্টেটটা কে রুল করবে, এটা রুল করবে লেভিয়াদান। লেভিয়াদানটা হচ্ছে আমি যেটা আলাপ করেছি বাইবেলে বর্ণিত সেই তোমার হচ্ছে সি মনস্টার, যে অ্যাবডোমিনেবল এবং যা ইচ্ছা মানে হ্যাঁ এই যে তার মানে তুমি দেখো ইনডোমিটেবল যেটাকে বলে, তাকে নিয়ে এখানে একটা ইন্টারেস্টিং লেখা আছে। আই উইল ফরওয়ার্ড ইট টু ইউ। তোমাদেরকে আর্টিকেলগুলো তো অলরেডি গুগল ড্রাইভে আপলোড করে দেওয়াই আছে, রিড ইন ইউর মানে হচ্ছে কনভিনিয়েন্ট টাইম। সো তুমি দেখবা যে তোমার হচ্ছে লেভিয়াদান খেয়ে যে তিনি হচ্ছে অ্যাবসলিউট পাওয়ার, যে কেউ তাকে চ্যালেঞ্জ করতে পারে না, তাই না? মানে অ্যাবসলিউট। তোমরা আরেকটু আই উইল ফরওয়ার্ড ইউ তোমার হচ্ছে ফিউ ভিডিওস মোর টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, তোমার হচ্ছে ব্রডলি, হ্যাঁ এটা তোমরা একটু দেখে নিবা। So the ideal government envisaged is not just any government but a strong government with absolute power. হ্যাঁ, এমন শাসক যার কাছে সর্বময় কর্তৃত্ব আছে। Many governments would dream of being as powerful as the sea monster the Bible describes. Hobbes recommended that the sovereign or common political authority তোমার হচ্ছে will absolute power to protect humans from themselves and to reduce the possibility of chaos, violent death and civil war. He considered absolute monarchy to be the best form of government. ওকে, আর হচ্ছে তিনি হচ্ছে এটার নাম কি, যেটা তিনি যে আলাপগুলো করে, এটা হচ্ছে সেই লেভিয়াদান। এই যে তোমার হচ্ছে এটা দেখো সেই সি মনস্টার যে সবকিছু হচ্ছে কন্ট্রোল করতে পারে, এগুলো তোমরা দেখে নিবা। একটা জিনিস মনে রাখবা, উনি যখন এটা লিখছিলেন এট দ্যাট মোমেন্ট সে সময়টা হচ্ছে ইংলিশ তোমার তোমার এটার নাম কি সিভিল ওয়ার ঘটছিল ব্রিটেনে। চার্লসকে মেরে মানে মানে উনি হচ্ছে পরাজিত হয়ে তিনি হচ্ছে ইয়াতে ছিলেন, ফ্রান্সে ছিলেন, তখন তার সঙ্গে একটা সম্পর্ক হয়ে তিনি দেখতেছেন যে এই পরিমাণ সিভিল ওয়ার কেওস হচ্ছে, এই জিনিসটাকে একমাত্র রিডিম করা যাবে, এটাকে একমাত্র এপিস করা যাবে অনলি থ্রু অ্যান অ্যাবসলিউট লিডার। হ্যাঁ, এই জন্য তিনি হচ্ছে অ্যাবসলিউট পাওয়ারের প্রেফারেন্স করেছেন এবং তিনি সাজেস্ট করেছেন যে স্টেট অফ নেচারের পরে যে গভর্নমেন্টটা হবে সেটা অ্যাবসলিউট পাওয়ারফুল কোন একটা গভর্নমেন্ট হবে। ওকে, to summarize, Hobbes believes that the fear of violent death should motivate and convince people to enter into a collective agreement according to which they would give up some of their freedom to a government that would provide them with security. Agreeing to the establishment of such a commonwealth would be in their own self-interest. Hobbes argued that an absolute monarch would best be able to protect human beings from each other, and that a strong government, even a tyrannical one, would be better than the misery of the state of nature or life without government. Okay, so Hobbes এবং খালদুন এভাবেই এই দুইজন তোমার হচ্ছে স্টেটকে জাস্টিফিকেশন দিয়েছে। ওকে, ক্লিয়ার সবাই? Yes sir. Yes, sir. Yes, sir. এবার Yes sir. আপনারা লেকচারটা শুনেন নাই, আমি জোর করে বললাম, এবার আপনাদের থেকে শুনবো। Yes please. Yes please. আর আমার হবসের কথা শুনে মাথা গরম হয়ে গেছে। কেন? আমার একেবারেই ভাল লাগে না, একেবারেই না। কারণ হ্যাঁ মানে হ্যাঁ প্রথমত খালদুনের কথা থেকে তো মাথা এমনিতেই গরম ছিল, হবসেরটা শুনে পুরোপুরি গরম হয়ে গেছে আর কি। আমি নোট নিতে থেমে গেছি। আচ্ছা, no, this is the reality. Think about without a state what will happen. Okay, আবার আরেকটু দেখবা তুমি। হ্যাঁ বলো। I think without a state, Yes. we would somehow end up creating another institute or entity that would
then again still control us because we have to cooperate as human beings. Maybe তখন ওটা আরো বড় একটা জিনিস কি colossal একটা system হতো, but we would end up আচ্ছা এটা নিয়ে creating না something like a state again. থ্যাংক ইউ মাসুদা, এটা নিয়ে খুব ইন্টারেস্টিং আর্টিকেল আছে। আমি জানি না গত ক্লাসে তোমরা একটা ইন্টারেস্টিং আর্টিকেল পড়েছো কিনা, দ্য আর্ট অফ নট বিং গভর্ন। এটা রিকমেন্ডেড ছিল, আমি জানি না, আমি তোমাদেরকে এত প্রেশার দিচ্ছি না যেহেতু এটা 101 লেভেল কোর্স, বাট আই উইল রিকমেন্ড ইউ টু রিড দ্য আর্টিকেল ইন ইউর অফ টাইম। নট মানে তোমরা একটা আর্টিকেল পড়লেই হবে। তোমাদের বোধহয় এই কোর্সটার জন্য কতটা পেজ পড়ার একটা রিকমেন্ডেশন আছে না, 15 to 20 পেজ, জানো? হ্যাঁ, এরকম একটা রিকমেন্ডেশন আছে, প্লিজ মানে ফলো অ্যাকর্ডিংলি। বাট অফ টাইমে পড়বা দ্য আর্ট অফ নট বিং গভর্ন, খুব ইন্টারেস্টিং একটা বই। সেখানে জেমস স্কট, উনি একজন রিনোন অ্যানথ্রোপোলজিস্ট, উনি আর্গু করছেন যে এই যে আমাদের বাংলাদেশের নেক্সট টু বাংলাদেশ, তোমার হচ্ছে এটার নাম কি, এই মিজোরাম থেকে অনেকগুলা হিলি এরিয়া আছে না, মিজোরাম, অরুণাচল, মণিপুর থেকে শুরু করে মায়ানমারের শান, কাচিন, একদম থাইল্যান্ডের, ভিয়েতনামের এই পুরো পাহাড়ি জোনটার মানুষদেরকে নিয়ে তিনি এথনোগ্রাফি করেছেন, বছরের পর বছর করেছেন। করে তিনি বলছেন যে এখানকার যে জনগোষ্ঠী আছে তারা ইনহেরেন্টলি মানে তারা হচ্ছে সেন্ট্রাল যে গভর্নমেন্ট ফর্ম, তারা এটার সঙ্গে দে আর নট ইউজ টু, and they always try to bypass this kind of a state. বুঝছো মাসুদা, তুমি যেরকম স্টেট থেকে you are trying to get rid of a state, অনেকে আমরা বলি না যে রাষ্ট্রের বিষয়ে আমরা কি হয়ে যাই, নিহিলিস্টিক হয়ে যাই, রাষ্ট্র মানেই হচ্ছে এই সে অমুক তমুক, কিন্তু বাস্তবতা অনেক কঠিন মাসুদা। বাস্তবতাটা হচ্ছে তুমি রাষ্ট্র থেকে যত দূরেই থাকতে চাও। I have nothing against state, that's Mashak, he has a problem with the state. না অনেকেরই আছে। আমি তোমাদেরকে বলি, I have discomfort with the তোমার হচ্ছে স্টেট মেকানিজম, আমার নিজেরই আছে আই এম নট কমফোর্টেবল উইথ দ্য স্টেট। হ্যাঁ, বাংলাদেশের যে স্টেট মেকানিজম বা আরো যা আছে, কিন্তু আমি যে জায়গা থেকে স্টেটটাকে ডিফেন্স করে, দ্যাট ইজ ডিফারেন্ট। খেয়াল করো, এখন আসো, এই সব মানুষ কিন্তু তারা স্টেট থেকে দে উড লাইক টু গেট রিড অফ, তাই না? দে আর সামথিং যে তারা কন্টিনিউয়াসলি এক ধরনের ফাইট করে যাচ্ছে। কিন্তু ইস্যু হচ্ছে এমন একটা বাস্তবতা যে তুমি ইউ কান্ট গো বিয়ন্ড স্টেট, রাষ্ট্রের বাইরে যেতে পারবে না। তো তুমি একটা সিম্পল উদাহরণ দিই, ধরো হচ্ছে তোমরা সবাই গুলশানে থাকো, তাই না? আমরা গুলশান মহাখালীতে থাকছি। ধরো হচ্ছে গুলশানের পাশে অসংখ্য খালি জায়গা পড়ে আছে, হ্যাঁ, এবং সবকিছু বাউন্ডারি দিচ্ছ। এখন বাউন্ডারি দেওয়াটা আমার কাছে খুব খারাপ লাগে, এইভাবে ডিমার্কেশন করে করে নিজের জায়গাটাকে তাই না, মার্কিং করে ফেলা আমার কাছে খুব খারাপ লাগছে, খুবই খারাপ লাগতেছে। কিন্তু ডিমার্কেশন দিচ্ছি, কেন দিচ্ছি আমি ডিমার্কেশন? কারণ আমি যদি আজকে ডিমার্কেশনটা না দিই, কালকে তোমার হচ্ছে আমার জায়গাটা আরেকজন কি করে নিবে, দখল করে নিবে। সো যেহেতু সব জায়গায় অলরেডি বাউন্ডারি দেওয়া, তুমি খেয়াল করো, ধরো হচ্ছে তুমি গুলশান 2 এর পিছনে অনেক খালি জায়গা, সব জায়গায় বাউন্ডারি দেওয়া। এখন তুমি বলতেছো যে বাউন্ডারি দেওয়াটা খুবই খারাপ জিনিস, দেখতে লুকস অড, মানে ডিস্ট্রাস্টফুল টুয়ার্ডস পিপল। আমি আমার জায়গায় তোমার কি দিব না, এটার নাম হচ্ছে বাউন্ডারি দিব না। কিন্তু সব জায়গায় বাউন্ডারি দেওয়া, কিন্তু তুমি যদি বলো যে আমি আমার জায়গায় বাউন্ডারি দিব না, হোয়াট উইল হ্যাপেন? তোমার জায়গাটা দখল হয়ে যাবে। এখন যেহেতু সব জায়গায় রাষ্ট্র আছে, এখন আমি যদি বলি আমার রাষ্ট্র দরকার নাই, এটা খুবই খারাপ, ভয়ঙ্কর, এই সেই, দেখবো যে পরের দিন তোমার রাষ্ট্রটা দখল হয়ে যাবে, তুমি নাই হয়ে যাওয়া। বুঝছো? এই জন্য যেহেতু সব জায়গায় আছে, সব জায়গায় না থাকলেও দ্যাট ইজ ডিফারেন্ট। বুঝছো? এই জন্য ইন ডিফেন্স অফ দ্য স্টেট, এটা রিয়েলি ইম্পর্টেন্ট। হ্যাঁ, উই নিড এ স্টেট টু ডিফেন্ড আওয়ারসেলফ। হ্যাঁ, তুমি রাষ্ট্র না থাকলে তো তুমি থিঙ্ক অ্যাবাউট হোয়াট উইল হ্যাপেন উইদাউট দ্য স্টেট, থিঙ্ক অ্যাবাউট দ্য পিপল অফ দ্য আসাম। দেখো না কি হচ্ছে, হোয়াট অ্যাকচুয়ালি ইজ গোয়িং অন দেয়ার। থিঙ্ক অ্যাবাউট তোমার হচ্ছে শান। হ্যাঁ মাশায়েক বলো। স্যার মানে যেটা বললেন যে স্টেটের তো কিছু প্রবলেমেটিক অ্যাসপেক্টও আছে, তাই না? স্পেশালি পোস্ট কলোনিয়াল নেশন স্টেট গুলো নিয়ে যদি মানে চিন্তা করি, সেখানে তো ইন্ডিজিনাস মানুষদের স্টেটের ভিতরে থাকার কারণেই তাদের অবস্থাগুলো আরো বেশি খারাপ হয়। স্পেশালি যেখানে মিলিটারিস্টিক ন্যাশনালিজম কিংবা লিঙ্গুইস্টিক ন্যাশনালিজম এগুলো বেশি থাকে, তো সেই জায়গায় তারা ইন্ডিজিনাস পপুলেশন যারা, তারা নিজেদেরকে একটা স্টেটের ভিতরে রেখে কিভাবে ডিফেন্ড করবে? আচ্ছা, এটা নিয়ে অসংখ্য ডিবেট আছে। আমি আজকে কি আমাদের সময় হবে কিনা জানি না। এটা এই যে আই ডোন্ট নো যে হুইদার ইউ আর আর্গুইং মানে অ্যাবাউট তোমার হচ্ছে এটাকে কি বলো, সেলফ ডিটারমিনেশন, সো কল্ড। শুনছো না তোমরা শব্দটা সেলফ ডিটারমিনেশন? নিসা খায় তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে? না স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে স্যার স্টেট তো ঘুরে ফিরে সেই পলিটিক্যাল ইনস্টিটিউশনটাই আমাদের দরকার হচ্ছে ঘুরে ফিরে স্যার। ওইটার জন্যই তো এখন মূলত স্টেট দরকার, মানে ওইটা। আচ্ছা,
এখন আসো নিসা, ইস্যুটা হচ্ছে স্টেট, ইয়েস অফকোর্স উই নিড এ স্টেট, বাট আমি তোমাদের থেকে জানতে চাচ্ছি ওই যে মাশায়েক যেটা কোশ্চেন করলো যে ইন্ডিজেনাস যারা পিপল, হ্যাঁ মাশায়েক তোমার অভিমতটা কি সেলফ ডিটারমিনেশন নিয়ে? ডু ইউ থিংক দে শুড হ্যাভ প্রপার সেলফ ডিটারমিনেশন? I এটা কিন্তু খুব ট্রিকি এলাকা। যেমন তুমি জানো, আমি জানি না তোমরা লেনিনের নাম শুনেছো কিনা, লেনিন কিন্তু একটা ইন্টারেস্টিং তার একটা থিসিস আছে যে প্রত্যেক জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে। এই থিসিসটা কিন্তু লেনিনের, জানো, যে প্রত্যেকটা জাতি তাদের নিজেদের নিজের স্টেট থাকবে। এই থিসিসটা কার? ভ্লাদিমির এলিস লেনিন। আমি জানি না তোমরা তার নাম শুনছো কিনা। এখন আসো, লেনিন বিপ্লব করেছে কোথায়? রাশিয়া। রাশিয়াতে, তাই না? লেনিন বিপ্লব করছে রাশিয়াতে। ওকে, তো তিনি স্বীকার করছেন যে সবার আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে। তাহলে তাকে সোভিয়েত ইউনিয়ন কেন করা লাগছে? তিনি তো রাশিয়াতে বিপ্লব করেছেন, কেন কাজাকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, লাটভিয়া, তোমার হচ্ছে এটার নাম কি, এই যে এই রাষ্ট্রগুলোকে জোর করে সোভিয়েতের সঙ্গে ঢুকানো লাগছে? কেন তিনি এর নাম কি ইউক্রেন, তারপর হচ্ছে আজারবাইজান, এদের সেলফ ডিটারমিনেশনটাকে কেন অস্বীকার করেছেন? পলিটিক্যাল এই জায়গায় এসে আটকে যায়, পলিটিক্সটা এই জায়গায় এসে থেমে যায়, বুঝছো? এবং তোমরা শুনলে অবাক হবা, সোভিয়েত ইউনিয়ন তখন রাশিয়াতে বিপ্লব করলো, কিন্তু সবগুলোকে নেওয়ার জন্য তারা কিন্তু নাম দিছে সোভিয়েত ইউনিয়ন। এবং নাম দেওয়ার পরে সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, সোভিয়েত ইউনিয়নে পৃথিবীর ইতিহাসে প্রথম আলাদা কোনো মন্ত্রণালয় ছিল, ন্যাশনালিজম মন্ত্রণালয়, ন্যাশনালিস্ট মন্ত্রণালয়। এবং আজারবাইজানের লোকদেরকে কিন্তু জোর করে করে ট্রেনে একটা জায়গায় পাঠানো হয়েছিল। আমি জানি না তোমরা ক্রিমিয়ার নাম শুনেছো কিনা, এটা নিয়ে অসংখ্য ক্রাইসিস আছে, ইন্টারন্যাশনাল ক্রাইসিস আছে। আমি জানি না তোমাদের এগুলোতে আগ্রহ কিরকম। এবং বলছে যে বিকেল 4টার আগে তুমি যদি ট্রেনে না উঠো তুমি শেষ হয়ে যাবা, মানে ইউ উইল বি, মানে এরকম খুব হার্ড লাইনার ছিল। সো থিংক অ্যাবাউট আমাদের বাংলাদেশে আমরা বলছি ওকে ইন্ডিজেনাস লোকদের জন্য তোমার হচ্ছে এটার নাম কি সেলফ ডিটারমিনেশন, তাই না, তাদের সবকিছু থাকা উচিত। আবার দেখো স্টেট সেখানে ইনসার্জেন্সি দিচ্ছে, দেখছো না তোমরা? কেন ইনসার্জেন্সি দিচ্ছে? কারণ রাষ্ট্র তো সে দেখতেছে সে যদি সেলফ ডিটারমিনেশনে চলে যায় তার নিজের অস্তিত্বের জন্য হুমকি, দেখতেছো না জিনিসটা, বুঝছো? সো একজনের সেলফ ডিটারমিনেশন আরেকজনের এক্সিস্টেন্সের জন্য ইট ইজ সামথিং তোমার হচ্ছে থ্রেট। এই জন্য সে কি করে না, সেলফ ডিটারমিনেশন স্বীকার করে না, বুঝছো জিনিসটা? তাহলে স্যার বাংলাদেশ রাষ্ট্র তো আদিবাসী স্বীকার করে না এখন, জানো না তোমরা? জি স্যার। আদিবাসী তো স্বীকার করে না। বাংলাদেশ রাষ্ট্র তো 2011 সালে অলরেডি দে হ্যাভ ডিক্লেয়ার্ড যে আমাদের এটা নিয়ে এমনি আলাদা ডিবেটও আছে। আমি সাউথ এশিয়ান সোসাইটি এন্ড কালচারে পড়াইছিলাম না প্রতিথি তোমাদেরকে ইন্ডিজেনাস কোশ্চেনটা, নিয়ে আমরা আরেকদিন ডিটেল আলাপ করব। উই ডোন্ট হ্যাভ এনাফ টাইম রাইট নাও। সো এখানে অসংখ্য ইস্যু আছে। রাষ্ট্র নিজের যখনই দে ফিল থ্রেটেন্ড তখন তারা কি করে, তার জনগোষ্ঠীর এই যে সেলফ ডিটারমিনেশনটাকে তারা অস্বীকার করে বসে। তোমাদের তো করে নিও। আচ্ছা যাক, আজকে অন্তত আমরা হচ্ছে ইয়াটা হইলো না, আমাদের ডিস্ট্রাক্টটা হইলো না। দেখা যাক ডে বিফোর, মানে ডে আফটার টুমরো কি হয় আর কি। ওকে, এনি কোশ্চেন? নোবেল, আশফাক? নো স্যার। স্যার টাইম পেলে ওই চেক পোস্টের এথনোগ্রাফিটা একটু শেয়ার করিয়েন। মাশায়েক তোমার কোনো কোশ্চেন আছে? আজকে আচ্ছা কোশ্চেন অনেক খালদু পড়ার করব পরে না, জাস্ট এথনোগ্রাফিটা দেন আর কি। ওই যে হ্যাঁ, চেক পোস্টের এথনোগ্রাফিটা একটু গ্রুপ চ্যাটে শেয়ার করেন, তাহলে একটু পড়বো। ওটা তো পুরো বই একটা, এটা পড়ো, এটা ইন্টারেস্টিং। আই উইল শেয়ার ইট। ওকে, আই উইল শেয়ার ইট। ওকে, তোমার যদি অফ টাইম থাকে আই উইল শেয়ার। আমাদের এত চুপ হয়ে আছে। রেহমান? ইয়েস স্যার। হ্যাঁ, তোমার কাছে কোশ্চেন, ইন ফ্রেজাইল অর ফেইল্ড স্টেটস do you see conditions similar to Hobbes' description of the hypothetical state of nature? তোমরা একটু এই যে ভিডিওটা দেখে নিও, এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে? গ্রুপ চ্যাটে দিচ্ছি। আচ্ছা স্যার, মানে আমার একটা কোশ্চেন, যে হবসের এখানে আমরা যতটুকু পড়লাম এতটুকুর মধ্যে কি আমরা হবসের এন্টায়ার পয়েন্ট অফ ভিউটা পেয়ে গিয়েছি, নাকি উনি যে গ্রে এরিয়া গুলো আছে সেগুলো উনি
কোনো না কোনো জায়গায় মেনশন করেছেন, নইলে মানে পুরো জিনিসটা আস্ত একটু হিপোক্রেসি লাগতেছে আমার কাছে। না না, আস্ত হিপোক্রেসি না, তুমি যে কোনো একটা মানুষকে ব্যাখ্যা করতে হবে তার সময়ে, তার সোশ্যাল কনটেক্সট ধরে, বুঝছো? তিনি 16th সেঞ্চুরিতে, যেমন থিঙ্ক অ্যাবাউট, আমরা যখন রামমোহনকে ব্যাখ্যা করি, যেমন আমাদের এখানে স্টেটটা কেমনে হয়েছে, রামমোহনরা কেন আমরা তাদেরকে মানে আমাদের এখানকার জাতীয়তাবাদের ধারণা, বঙ্কিম, কেন আমরা এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের কনটেক্সট। যেমন আমাদের এখানে আমরা ওনাকে বলি যে কি বলি না, রামমোহনকে ভুলে যেতে গেলাম, রেনেসা, রেনেসা, বেঙ্গল রেনেসা, আমরা একটা শব্দ ইউজ করি, বেঙ্গল রেনেসা। আই ডোন্ট নো হুদার ইউ হার্ড দ্য ওয়ার্ড বেঙ্গল রেনেসা। তো উনি যখন ব্রিটেনে গেলেন, উনি যে জিনিসটা দেখেছেন, ও মাই গড, ওখানে নিজের শাসক কে হবে তারা নিজে এটাকে কি করতে পারে, তাই না, ইলেক্ট করতে পারে। আমার শাসক কে হবে, আই ক্যান ইলেক্ট ইট। এটা আমাদের জন্য তো অনেক কিছু না। এর আগে বাংলাদেশে বা আমাদের এই যে ভারতীয় উপমহাদেশে কেউ কিভাবে নিজের শাসক হবে পাবলিকরা কখনো তারা সিলেক্ট করতে পারে না। আমার শাসক কি হবে, শাসক তৈরি হওয়ার ক্রাইটেরিয়া, তাই না? এই জিনিসটা তো আমাদের এখানে ছিল না, ছিল, বুঝছো জিনিসটা? কে এম রহমান, সো তার কাছে ছিল ইট ইজ সামথিং রেভলিউশনারি। ও মাই গড, ব্রিটিশরা তারা নিজেদের শাসক নিজেরা, তাই না, ইলেক্ট করতে পারে। আমাদের এই কাজ করতে হবে। এই কাজ করতে হলে কি করতে হবে, ইংরেজদের একটা নেশন আছে, তো আমাদের একটা নেশন দরকার। তো আমাদের কিভাবে নেশন দরকার, এই জায়গায় প্রবলেম। তো ইংরেজরা কিভাবে একটা নেশন হয়েছে, কিভাবে একটা স্টেট হয়েছে, তিনি বলতেছে ও মাই গড, তারা তো একটা নেশন হয়েছে, স্টেট হইতে পারছে। কেন স্টেট হইতে পারছে? কারণ রে ভাই, কারণ 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 হচ্ছে তাদের একটা গ্লু আছে। গ্লুটা কি? প্রটেস্ট্যান্ট ক্রিশ্চিয়ানিটি। তাদের একটা ধর্মের প্রটেস্ট্যান্ট ক্রিশ্চিয়ানিটির গ্লু, দ্য গ্লু থ্রু হুইচ দে মেড দ্য স্টেট। ওকে, সো তিনি চিন্তা করলেন আমাদের এখানে একটা গ্লু দরকার। সো হোয়াট উইল বি দ্য গ্লু? And he was not aware, তিনি তখন মনে করছিলেন যে আমাদের এখানে একটা রিলিজিয়ান দরকার, সো রিলিজিয়াস বেসড গ্লু। এজন্য তিনি কিন্তু একটা আরিয়ান ধর্ম, আর্য কি ব্রাহ্ম ধর্ম করেছিলেন, জানো তোমরা, মুসলিম হিন্দু মিলে, সো দ্যাট একটা পলিটিক্যাল কমিউনিটি তৈরি করা যায়। বাট তার প্রজেক্টটা মোস্টলি ফেল। আমরা কিন্তু কেউ কোশ্চেন করি না যে রাজা রামমোহন রায় কেন, এটার নাম কি, মানে তাকে ধর্ম কেন করতে দিল? তিনি একজন রেনেসার মানুষ, ওকে, তিনি বেঙ্গল রেনেসা করছেন, অনেক কিছু করেছেন, কিন্তু তাকে ধর্ম করতে গেলেন। এটা কিন্তু আমরা অনেকে কোশ্চেন করি না। এবং ওনার অনেক পরে বঙ্কিম কিন্তু এই কোশ্চেনটা করেছে, ওকে আমরা একটা আলাদা জাতি, এখন আলাদা জাতি হইলে আমাদের এই গ্লুটা কি হবে? বঙ্কিম একদম মানে হার্ট এন্ড সোল বলছে আমরা যদি একটা জাতি বা একটা রাষ্ট্র, একটা স্টেট গঠন করতে চাই, আমার একটা গ্লু দরকার, এবং এই গ্লুটা হইতে হবে হিন্দুত্ববাদী প্রজেক্ট। ইয়েস, এবং তার প্রজেক্টটা ছিল ডিরেক্ট হিন্দু। এবং তিনি সেখানে এখন হাউ হি উইল রিজলভ দ্য কোশ্চেন অফ দ্য মুসলিম, তখন তিনি মুসলমানদেরকে, ওকে, তিনি তখন মুসলমানদেরকে মনে করছিলেন যে তারা হিন্দু ধর্মের একটা কাস্ট, মানে অসংখ্য কাস্টের মধ্যে এরকম একটা কাস্ট আকারে কল্পনা করেছিলেন, বুঝছো? এই যে আমাদের এখানে যে বেঙ্গলের যে এই প্রবলেম গুলো, এগুলো কিন্তু রাইটিংস ফ্রম ভেরি আর্লি স্টেজ তখন কিন্তু শুরু হয়েছে। এই জিনিসগুলো প্রবলেম, আমাদের সাউথ এশিয়ান যে স্টেট মেকানিজমের যে প্রবলেম গুলা, দ্য ভেরি প্রবলেম তোমার হচ্ছে লাজ দেয়া, যে কলোনিয়াল রুটটা হচ্ছে মূল। এখন বঙ্কিম যখন এদেরকে আউটকাস্ট করে দিছে, এবার মুসলমানদের মধ্যে যারা নতুন করে আস্তে আস্তে পড়াশোনা শুরু করছে, বিশেষ করে তোমার মৌলানা আকরাম খান, আই ডোন্ট নো হুদার ইউ হার্ড দ্য নেম অফ মৌলানা আকরাম খান। এখানে আরো বড় বড় তোমার হচ্ছে মুসলিম লিডার ছিল, দৌলতুদ্দিন স্যার কয়েকজন ছিল। দেন তারা হচ্ছে দে প্রপাগেটেড ফর এ ডিস্টিংক্ট মুসলিম কান্ট্রি। তো ওরা বলতেছে যে নেশন হইতে হবে হিন্দুত্বের মধ্যে দিয়ে, তখন সে বলে যে তোমার হিন্দুত্বের মধ্যে তো আমার জায়গা নেই, ফলে আমার মুসলমানিত্ব দরকার। দেন দে প্রপাগেটেড ফর মুসলমান, এন্ড দাস এখানকার স্টেট ফরমেশনের প্রবলেম গুলো রয়েছে। ক্লিয়ার? আর এটি ডিটেইল উই উইল ডিসকাস ইন আওয়ার লেটার ক্লাস। হ্যাঁ বলো মশাই। স্যার ছফা বোধ আলোচনা করেছিল স্যার, বঙ্কিমের হিন্দুত্ববাদী শত বছরের ফেরারি বঙ্কিম, আমার মনে আছে, আমি তো পাবলিক লাইব্রেরিতে পড়তাম। আমরা কিন্তু আমি জানি না, আমরা ঢাকা ইউনিভার্সিটিতে থাকতে আমরা যে ঢাকা ইউনিভার্সিটির টিচারদের বা ইউনিভার্সিটি থেকে খুব শিখেছি তা না। সরি, আই এম নট ব্লেমিং মানে এনিওয়ান, আমরা কোনো টিচারদেরকে ব্লেম করছি না। আমাদের সিস্টেমটাই আসলে ঢাকা ইউনিভার্সিটিতে এরকম। আমাদের কোন কোর্সে পুরো তোমার হচ্ছে তোমার এই যে আমাদের তো 6 মাসের সেমিস্টার ছিল, 7-8টা ক্লাস হতো, এরকম ছিল। যাই হোক, আমরা এগুলো ব্লেম করতে চাই না, কিন্তু মানে আমি যেটাতে মানে নিজের এক ধরনের ফিল কমফোর্টেবল জোন হচ্ছে যে আমাদের কিছু আমরা মানে ফেলো ফ্রেন্ড ছিলাম, যে আমরা সবসময় পড়াশোনা করতাম লাইব্রেরিতে। হ্যাঁ, আমাদের খুব ভালো কিছু ফ্রেন্ড। হ্যাঁ, 10 মিনিট। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যে ফ্রেন্ড সার্কেল গুলো ছিল, তো আমরা কি করতাম, এই যে লাইব্রেরিতে পড়তাম, এক একদিন এক এক বই পড়তো, আবার আলোচনা করতাম, মজা পাইতাম। সো বঙ্কিমের আলোচনাটা এরকম মনে আছে,
শতবর্ষের ফেরারি বঙ্কিম। কেউ পড়েছো তোমরা এটা? এটা পড়ো, মজা পাবা। সে দেখতেছে যে সে পাবলিক লাইব্রেরিতে বই পড়তে গেছে, বঙ্কিমের রচনাবলী পড়তে গেছে, বুঝছো? এখন পাবলিক কি করতেছে, তখন তো এরকম ফেসবুক ছিল না, ওই পাবলিক লাইব্রেরির বইয়ের পাতায় পাতায় মানুষ কি করছে, গালাগালি করতেছে। তোমরা এখন দেখো ফেসবুকের কমেন্টে মানুষ মানুষকে গালাগালি করে, দেখো না? একটা প্রথম আলো, বাংলা ট্রিবিউন, তোমরা দেখো না মানুষ মানে মেরে ফেল, কেটে ফেল, গালিগালাজ, দেখো না তার যে ওর্স এক্সপ্রেশন গুলো। তখন তো মানুষ এরকম এক্সপ্রেস করতে পারতো না। তখন মানুষ কি করতো, যে লাইব্রেরিতে বঙ্কিমের বইয়ের মানে যেখানে যেখানে সে লিখতো, লেখাগুলো নিচে নিচে মানে এটা কিন্তু সফাকে খুব টাচ করছে। ও মাই গড, কেন মানুষ বঙ্কিমকে নিয়ে এরকম ভাবে লিখছে? ওই জন্য তিনি হচ্ছে ওই লেখা লিখছেন যে শতবর্ষের ফেরারি বঙ্কিম, বুঝছো? ইন্টারেস্টিং লেখা, তোমাদের অফ টাইম করে নিই, ওকে? বাট আমাদের এখানকার এই প্রবলেম গুলো আনরিজলভ, এই যে হিন্দুত্ব, মুসলমানিত্ব, হ্যাঁ, এগুলো কিন্তু স্টিল আনরিজলভ কোশ্চেন, এবং দেয়ার আর গ্রেরিয়াস প্রবলেমস ইন ডিফাইনিং দিস এরিয়াস, সিরিয়াস। এবং এখন যে মানে পুরো ভারতবর্ষে এখন আবার যেভাবে রাইজ হচ্ছে এগুলো, ও মাই গড, এগুলো নিয়ে আরেকদিন আলাপ করবো। হ্যাঁ বলো, এনি কোশ্চেন? আপনি যেহেতু ওই কনটেক্সটের কথাটা বলছিলেন হবসের ব্যাপারে, যে কোন সেঞ্চুরিতে লেখা, তো আমি যেহেতু মানে পুরাটাতে ঢুকবো কিনা ওটা জানিও না, কিন্তু মানে উনার, আপনি যদি মানে উনাকে আপনার যদি ফার্দার নলেজ থাকে সেখান থেকে আমি মানে জানতে চাই যে উনার কি রাইটিং গুলা মোস্টলি অক্সিডেন্টাল পয়েন্ট অফ ভিউ থেকে সবকিছু লেখা থাকতো, নাকি উনি একটা সবসময় চেষ্টা করতো যে একটা মানে হোল ওয়ার্ল্ড এর কনটেক্সটে উনি লিখবেন? এটা না, এটা একটু ডিফাইন করা একটু কষ্ট। মানে হি ইজ নট লাইক মন্টেস্কু, হ্যাঁ, মন্টেস্কু নিয়ে তো তুমি পড়েছো, হি ইজ নট লাইক দ্যাট, বাট ট্রাই টু রিমাইন্ড ওই সময়ের যে বাস্তবতা। যেমন আমি যা লিখি বা তুমি যা লেখো, আমরা যা কথা বলি, আমরা যে সময়ে যে জায়গায় বসবাস করি, সে সময়ের বাস্তবতায় কিন্তু আমরা এগুলো আলাপ করি। হ্যাঁ, আমাদের তোমার হচ্ছে কালচার, টাইম, তাই না, স্পেস, এগুলো কিন্তু আমাদের চিন্তাকে শেপ করে, বুঝছো? আসাদের জন্য একটা ইন্টারেস্টিং লেখা আছে, আমরা বলি না মুক্ত চিন্তা বলে, আসলে চিন্তা মাত্রই শর্তযুক্ত। তুমি যে আর্থসামাজিক, রাজনৈতিক, পলিটিক্যাল, এনভায়রনমেন্টাল কন্ডিশনে আছো, এটাই তোমার চিন্তাগুলোকে শেপ করে দেয়। তুমি কি চিন্তা করবা, কতটুকু চিন্তা করবা, এই চিন্তাটা তোমার কনটেক্সট ঠিক করে দেয়, বুঝছো? এখানে ইংলিশের অনেকেই আছে, ওকে? আচ্ছা, অনেক আলাপ করেছি, হ্যাঁ, ওকে, একটু ঘুরতে যাব, কক্সবাজার এসেছি, বুঝছো? একটু ওইদিকে আবার একটা ইন্টারভিউ আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, আবার আমাকে আবার গ্রামে চলে যেতে হবে, আমি তো গ্রামে থাকি, আমি কক্সবাজার থাকি, আমি গ্রামে থাকি, তোমাদের ক্লাস নিতে আসি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ স্যার, থ্যাংক ইউ স্যার। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম।